ওকে, আমরা আজকে কলাম লেআউট কিভাবে করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের যে প্রজেক্ট আছে সেটাতে আমরা কলাম লেআউট করতে কি বলছে, এই যে আমাদের সবচেয়ে একটা প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা, যে আমরা কলাম লেআউটটা প্রপারলি করতে পারলে ওখান থেকে আমরা কি করি, কাজ শুরু করি। ঠিক আছে, তো এই যে কলাম লেআউটের মধ্যে কি কি করতে হবে, অবশ্যই আমার কলামগুলোকে প্রথমে আমরা প্ল্যানে প্লেস করি। কোথায় প্লেস করব, প্রথমে প্ল্যানে প্লেস করব, যে এই কোন কোথায় কোন সাইজের কলাম হবে। এটা অবশ্যই স্ট্রাকচারাল ডিজাইন থেকে আসবে, যে স্ট্রাকচারাল ডিজাইনার বলবে যে এখানে এই সাইজে কলাম ইউজ হবে। তো আমরা আমরা এখানে যে সাইজটা আছে সেটাই আমরা আমাদের ওই প্রজেক্টগুলোতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তো এই প্রজেক্টে কি আছে, আমি আমাদের এটার সাথে যদি আমাদের ওটা মিল নাই, তাই না, তো এখানে আমাদের প্ল্যান আর ওদের প্ল্যানের সাথে কি ডিফারেন্স আছে। তারপর আমি জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল এখান থেকে বিভিন্ন কলাম সাইজ গুলো নিব এবং আমরা আমাদের এই প্রজেক্টটাতে কি ইমপ্লিমেন্ট করবো আর কি। ঠিক আছে, তো যেমন এখানে এখানে যে স্টিয়ারটা আছে, সাপোজ আমি স্টিয়ারের সাথে স্টিয়ারের একটা রিলেশন করি আর কি। এখানে যে স্টিয়ারটা আছে, এই স্টিয়ারে কি কোন কোন কলাম ইউজ হয়েছে সেটা যদি আমাকে বুঝতে হয়, আমি কি কলাম লেআউটে আসবো। এখানে এই চারটা, এই যে কোথায় আছে পজিশনটা, দেখেন আমি একটু এখান থেকে আসি, যে এখানে একটা কলাম আছে, এখানে এক লেয়ার, এরপরে কি এই দুইটা, এই তিনটা, তাহলে 3 নাম্বার লেয়ারে এটা থাকার কথা। আচ্ছা, নিচে থেকে 1 2, এই যে এটা দেয় না, এগুলা এই দুইটা হচ্ছে আমাদের কি কলাম। এখন এখানে কলামের সাইজ দেয়া আছে, এখানে C1, এখানে C3, এখানে C4, এখানে C3, তার মানে বিভিন্ন নাম্বারিং করা আছে। নাম হ্যাঁ আছে, অন্য জায়গায় ইউজ করছে আর কি, মানে এই যে C2 এখানে ইউজ করা হয়েছে। এই C1 C2 দিয়ে কি করছে, এগুলোকে নাম দিছে, যে এই C1, যেমন আমি C1 দেখলে C1 এর সাইজ কোথায় বুঝবে, যে C1 লেখা আছে, C1 এর সাইজ কত, 12 24, তাই না, মানে এটার এদিকে 12 এদিকে 24 হবে আর কি। রিইনফোর্সমেন্ট ডিটেইলিং নিয়ে আমরা পরে কথা বলবো, আজকে আগে তো আমার সাইজ নিয়ে কথা বলা। ঠিক আছে, তাহলে আমরা আমাদের প্রজেক্টে এই সাইজের কলামগুলো যদি প্লেস করি, যে সাইজ ফর एग्जांपल আমরা এখানে একটু আমি আগে থেকে একটু ইয়া করে দিই, যে আমরা এখানে কোন কোন সাইজের কলাম ইউজ করব, তিন সাইজের ইউজ করে, 4 সাইজের ইউজ না করে 3 সাইজের ইউজ করে। সাপোজ এই জায়গায় আমি C2, এখানে C2, এখানে C3 ইউজ করব, এভাবে এখানে C3 ইউজ করব। ঠিক আছে, তার মানে এখানে C2 বলছি, এখানে C2, এখানে এগুলা কিন্তু ডিজাইন অনুযায়ী আসবে। তো আমরা এখানে আন্দাজে জাস্ট কি আন্দাজে দিচ্ছি আর কি। সাপোজ এই জায়গায় আমরা কি C2 ইউজ করতেছি। ওকে, তাহলে এই সারিতে C2 ইউজ করতেছি, এখানে C3 ইউজ করব এই জায়গায়, এই স্টেয়ারের এখানে। ওকে, এরপরে এই যে আমার এখানে প্রায় 22 ফিট মতো একটা কি বড় একটা স্পান আছে। ইন কেস এখানে হয়তো প্রজেক্টে আমরা এখানে হয়তো একটা কি কলাম প্লেস করছিলাম আর কি। ঠিক আছে, তো আমরা এটাকে একটা সিরিয়াল ধরে এখান থেকে এটা একটা এখানে আমরা একটা কলাম প্লেস করব। ঠিক আছে, এই কলামটাকে আমরা C3 ধরলাম আর কি, মানে ওই লেভেলে C2, এখানে C3 এভাবে করে আসতেছে। এখানে আমরা কলাম প্লেস করব, যেখানে যেখানে কলাম প্লেস, তো কলাম প্লেসমেন্টটা টোটালি নির্ভর করবে স্ট্রাকচারাল ডিজাইনের উপর। ঠিক আছে, আর এখানে লাস্টের দিকে আমরা C1 বলে ইউজ করব, এখানে C1 দিব, তারপরে এখানে মাঝখানে কোথাও C4 ইউজ করব। ঠিক আছে, তাহলে কলামের কি 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 বসেন, কলামের সাইজগুলো যদি আমি দেখি, আমাদের কলামের সাইজ কত কত আছে, যে C1 12 24, এখানে 12 15, এখানে C3 12 20, এই তিনটা আমরা ইউজ করি। ঠিক আছে, কোথায় কোনটা ইউজ করবে এটা ডিজাইন অনুযায়ী আছে। জাস্ট আমরা বিভিন্ন সাইজের কলাম, একটা কলাম বিভিন্ন জায়গায় প্লেস করতে পারলে আপনি কি এটা সব জায়গায় প্লেস করতে পারবেন। ওকে, তাহলে আমরা প্রথম টার্গেট হচ্ছে আমাকে C1 C2 C3 সাইজের এই কলামগুলো ড্র করে নেওয়া। ঠিক আছে, তাহলে C1 হচ্ছে 12 24, তাহলে আমরা এখানে প্রথমে অবশ্যই লেয়ারকে মেইনটেইন করতে হবে, আপনার লেয়ারটা থাকতে হবে কলামের লেয়ারে, তাই না, আপনার কলামগুলো কলাম লেয়ারে দিব, এবং কলামের লেয়ারের এখানে যদি এটা ওয়াইকিওয়াস থেকে অটোমেটিক ক্রিয়েট হয়েছে, আপনাদেরও হয়েছে হয়তো, এখানে কালারটা আমি একটু রেড করে দিলাম। ঠিক আছে, তাহলে কলাম লেয়ারে আসলাম। এখন এই তিনটা সাইজের রেক্টেঙ্গেল আমরা ড্র করি। আপনারা 12 24 রেক্টেঙ্গেলটা ড্র করতে পারার কথা, 12 24 12 15 আর 12 20। তাহলে রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকবেন, এরপরে আমি যে প্ল্যানটাতে কাজ করব সেটার পাশে তিনটা কলাম ড্র করতেছি, একটা পাশে আমরা এখান থেকে কপি করে করে বসাবো আর কি পরে। ঠিক আছে, এখানে কিছু কাজ করব আমরা। 12 আমরা বলছি এক্স এর দিকে দিব 24,
ট্যাব ওয়াই দিকে হচ্ছে 12, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 12 24 এর আমি কলামটা ড্র করলাম। ওকে, তারপরে C2 তে হচ্ছে 12 15, আমরা C2 তে আসি। কলাম লেয়ার থাকবে না, কলাম লেয়ার আমারটা এখানে এসে লেয়ার প্রপার্টিস আসবেন, নিউতে এসে এটা লেয়ার এর মধ্যে, তাই না? একজন কলাম লেয়ার ক্রিয়েট করে, হ্যাঁ লেয়ারের উপর ক্লাস নিয়েছিলাম, ভুলে গেছেন? হ্যাঁ, তাহলে ক্লাস নিয়ে লাভ কি, শিখে লাভ কি? এই যে রেক্টেঙ্গেল কমান্ডের শর্টকাট হচ্ছে REC, ঠিক আছে। এখানের ক্ষেত্রে দুইটা ইনফরমেশন চাই। রেক্টেঙ্গেল কমান্ডে যখন ঢুকবেন তখন ইনফরমেশন চাইবে, প্রথমে যে কোনো একটা ফার্স্ট কর্নারে ক্লিক করতে হবে, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এরপরে কিসের ইনফরমেশন চাবে? x এর আর y এর, ঠিক আছে। x আর y এর, প্রথমে এখানে x এর ভ্যালু দিবেন, যেমন আমার এখানে দিলে এটা ছিল 24, তাই না? 24 দিছিলাম। এখন আমার হচ্ছে 15 আর 12, তাহলে আমি x দিব এখন 15। এরপরে y তে যেতে হলে কি করতে হবে? ট্যাব বাটন চাপবো, এরপর এখানে ছিল 12। কেন হচ্ছে না এটা আসতেছি পরে, ঠিক আছে। তাহলে 12 15, ঠিক সেম ভাবে 12 20 এর একটা আর একটা আরেকটা কি রেক্টেঙ্গেল আমরা ড্র করে নিই। এই যে আবার রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকলাম, এখানে আমি ক্লিক করলাম, এরপর x এর মান হচ্ছে, আমি বলছি x এর হচ্ছে এই যে এই ডিরেকশন হচ্ছে 20, এই ডিরেকশনে 12, এটাই রাখতেছি আমরা। তাহলে 20x হচ্ছে 20 ট্যাব 12 এন্টার করলাম। ওকে, আপনার কারেন্ট লেয়ার DOT এরকম কিছু লেখা আছে, তাই না? আমি বলছি আপনাকে একটা লেয়ার ক্রিয়েট করতে, কলাম আপনি জাস্ট ডট লেয়ারে কাজ করতেছেন, সমস্যা নেই। কিন্তু এই ডট লেয়ারের এইখানে এখানে খেয়াল করলে দেখবেন আপনার এই যে বাতিটা অফ হয়ে আছে, লাইটটা কি হয়ে আছে? অফ। লাইটটা অফ মানে কি? এখানে যদি আমার কোন একটা লেয়ারের এই যে লাইট অফ থাকে, তাহলে কি বুঝবো আমরা? লেয়ারটা অফ আছে। যদি কোনো লেয়ার অফ থাকে, কোন লেয়ার, এই যে আমি এখানে ক্লিক করলে এখানে লেয়ারটা অফ হয়ে যায়, যদি কোনো লেয়ার অফ থাকে তাহলে কি হয়? ওই লেয়ারে কোনো কিছু থাকলে, কোনো অবজেক্ট থাকলে অথবা কোনো অবজেক্ট ড্র করলে সেটা আপনার এখানে থাকে, কেন? লেয়ারটা আপনি অফ করে দিচ্ছেন, তা আপনি হচ্ছেন না। যে আমি এখন রেক্টেঙ্গেল কমান্ড নিলাম, এখানে ক্লিক করলাম, এখানে x এর ভ্যালু দিলাম, ট্যাব y এর ভ্যালু দিলাম, এন্টার দিলাম। রেক্টেঙ্গেল কি ড্র হয়েছে? হয়েছে। রেক্টেঙ্গেল ড্র হয়েছে কারণ তাকে কমান্ড দিয়েছে রেক্টেঙ্গেল, কিন্তু আপনার যে লেয়ারে আঁকছেন সেই লেয়ারটা তো অফ। তাহলে ওই লেয়ারটা যদি অন করেন দেখবেন আপনার সকল এতক্ষণ যা আঁকছেন সব এখানে আছে। যে তো আপনি কোন লেয়ারে, আমি লেয়ারের উপর শুধুমাত্র এক লেয়ারের উপর একদিন ক্লাস নিয়েছিলাম, যে লেয়ারটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। লেয়ার মেনটেন করা, লেয়ারের প্রপার্টিস গুলো মেনটেন করা, এবং কিভাবে লেয়ার অন অফ করবেন। এখন আপনি যদি আপনার কারেন্ট লেয়ার যদি অফ থাকে, ওখানে যদি আপনি সারাদিন ড্র করেন তাহলে সেটা কি হবে না? স্ক্রিনে শো করবেন। এই জিনিসটা মাথায় রাখতে হবে। লেয়ার ওয়াল দিয়ে আঁকবেন কেন? লেয়ার ক্রিয়েট করবেন, একটা হচ্ছে লেয়ার প্রপার্টিস, একটা হচ্ছে প্রপার্টিস। লেয়ার প্রপার্টিস আর প্রপার্টিস, এই দুইটা সবসময় আমরা এখানে ডক করে রাখতে বলছিলাম। ডক করার জন্য কি করতে হয়? হ্যাঁ, যে এখন আমার কোনো কিছু নাই, ডিফল্ট অবস্থায় যখন আপনি ইনস্টল করবেন এগুলা কি এখানে থাকবে না। বারবার এখানে এটাতে ক্লিক করা, এল এন্টার করা, প্রপার্টিসের জন্য PR এন্টার করে আবার বারবার আনা, এটা কি আমরা বলছিলাম লেয়ারের ক্লাসে, আমরা এই দুইটা জিনিস আর কখনো কি যাতে সবসময় আমার এখানে থাকে। তাহলে এখানে থাকার জন্য কি করতে হবে? এই যে লেয়ার প্রপার্টিসে ক্লিক করতে হবে, এল লিখে এন্টার করলে তখন আপনার এই যে লেয়ার প্রপার্টিস ডায়লগ বক্স আসে। এরপরে কি করতে বলছিলাম? এই যে বারটা আছে, এই বারের উপর ক্লিক করে আপনি যদি বামে অথবা ডানে এনে এটাকে ডক করে রাখতে পারেন, তাই না? আমি বামে রাখতে, যে যখন সে ইনভিজিবল হয়ে গেছে তখন ছেড়ে দিলে সেখানে ডক হবে, তাই না? ডক হইলে কি সে কিছু জায়গা দখল করে আছে, তো এটাকে কি করতে বলছিলাম? কেমনে? এটা তো ছোট তো হচ্ছে এইভাবে। এই যে আমি যখন এখানে মাউস আনবো কোনায়, তখন সে ছোট বড় হয়। এটা হচ্ছে ছোট বড় করা, ছোট বড় করা। আর আমি বলছিলাম অটো হাইড করে রাখতে। অটো হাইড মানে কি? আমি মাউস আনলে সে অ্যাক্টিভ হবে, মাউস সরে ফেলে সে আবার হাইড হয়ে যাবে। সেটার জন্য কি করতে হয়? কোথায় থাকে? আপনি যখন লেয়ার প্রপার্টিসের যে ম্যানেজার এটা সেটা মাউস আনবেন, এই যে অটো হাইড এবং ক্যান্সেল হবে, এটা হচ্ছে অটো হাইডের অপশন। এটাতে ক্লিক করলে সে অটো হাইড হয়ে থাকবে। এখানে কি এখন আমি যদি মাউস আনি সে অন হবে,
মাউস নিয়ে গেলে আবার কি আবার মাউস নিয়ে আসলে সে আবার হাইড হয়ে যাবে। আমরা যখন কাজ করবো এখানে আসবো, তারপর আবার এখানে চলে আসবো। ঠিক সেম প্রপার্টিজ প্যালেটটাও আমরা এখানে রাখতে বলছিলাম। প্রপার্টিজটা আনার জন্য বলছিলাম কি এই যে এই অ্যারোতে ক্লিক করতে পারেন, অথবা এটা শর্টকাট হচ্ছে Ctrl+1, এটা আরেকটা শর্টকাট হচ্ছে PR, এটা আরেকটা শর্টকাট হচ্ছে CH, তাই না? অনেকভাবে প্রপার্টিজ প্যালেটটা আমরা অ্যাক্টিভ করতে পারি, অথবা আমরা ভিউ ট্যাব থেকে আসতে পারি। বলছিলাম যে ভিউ ট্যাবে প্রপার্টিজ দেয়া আছে, তাই না? তো এই যে প্রপার্টিজ প্যালেট, এটাতে যখন ক্লিক করবেন এইরকম, এটাও কি সেম এভাবে আসার কথা। এরকম আসার কথা মানে এটা ছোট বড় থাকতে পারে। এটাকে আমরা বলছিলাম কি এটাতে এই যে বারটাতে ধরে বামে এনে এটাকে ছেড়ে দিলে ডট হবে। এরপর প্রপার্টিজ লেখা যেখানে আছে সেখানে এসে যদি আমি এই যে এটা অটো হাইড করি, সেটাও কি অটো হাইড হয়ে থাকবে। এখন আমি যখন প্রপার্টিজের কোনো কিছু কাজ প্রপার্টিজের মাধ্যমে করবো, তখন এখানে মাউস আনবো, এখানে কাজ করবো, আবার মাউস সরিয়ে এসে হাইড হয়ে যাবে। যখন লেয়ার প্রপার্টিজে আসবো, যেমন আমি এখন লেয়ার ক্রিয়েট করা দরকার, আমি লেয়ার ম্যানেজার আসলাম। লেয়ার ক্রিয়েট করতে হলে আমি বলছিলাম এটা হচ্ছে নতুন লেয়ার ক্রিয়েট করা, অথবা আপনি এখানে যখন থাকবেন এন্টার দিলেও কি নতুন লেয়ার ক্রিয়েট হয়। তো এই যে এটাতে ক্লিক করলাম, অথবা ক্লিক করবেন, অথবা এখানে আমি যদি এন্টার দিই, যে এন্টার দেওয়ার পর যেহেতু আমার এখানে লেয়ার ক্রিয়েট করা আছে অলরেডি, তাই না? অলরেডি ইয়ে করা আছে। আমি যখন একটাতে ক্লিক করে এখানে এন্টার দিব, তখন কি নতুন লেয়ার ক্রিয়েট করছে। তখন আপনি এটাকে নাম দিবেন। এরপরে যা এখানে অবশ্যই কালার গুলো আপনি আপনার পছন্দ মতো কালার দিবেন। ডার্ক টাইপের কালার দিতে বলছিলাম কেন, লাইট কালার গুলো আপনার প্রিন্টে ভালো আসবে না। গ্রিন কালার, ইয়েলো কালার, সায়ান কালার, এগুলো প্রিন্ট হোয়াইট পেজে প্রিন্টে ভালো আসে না, এগুলো অ্যাভয়েড করতে বলছিলাম। ওই জন্য ডিপ টাইপের কালার, যেগুলো আপনার হোয়াইট পেজে ভালো প্রিন্ট আসবে, সে ধরনের কালার চুজ করবেন। এমন কোনো কালার চুজ করবেন না যেটা যদি কালার প্রিন্ট দেয় তারপরে ব্যাকআপটা দেখা যায় তখন হবে না, ঠিক আছে? এটা করতে বলছিলাম। এরপর ওকে, এরপর লাইন টাইপ, যেমন কলামের জন্য আমাদের লাইন টাইপ কন্টিনিউয়াস থাকে, তাই না? আমরা কন্টিনিউয়াস বা সলিড লাইনে রাখি, কিন্তু আমরা বলছিলাম যে যাকে আমরা প্রায়োরিটি দিব তার লাইন ওয়েটটা আমরা একটু বাড়ায় দিতে। যেমন আমরা এখানে ওয়ালের ক্ষেত্রে 0.30 ইউজ করছিলাম, কলামের ক্ষেত্রে আমরা 0.30 ইউজ করব। ওকে, এগুলো হচ্ছে লেয়ারের ক্লাসে আমরা আলোচনা করছি। কোনো কারণে যদি আপনার এখানে এটাতে ক্লিক দেওয়া থাকে, আপনার লেয়ারটা অফ অবস্থায় আছে, এখন আপনি সারা দিনও যদি ওই লেয়ারে কাজ করেন, ওই লেয়ারের অবজেক্টটা দেখা যাবে না। এই ঠিক সেম কথা বলছিলাম, ফ্রিজ অপশনে যদি আপনার ক্লিক করা থাকে, ফ্রিজ হইলেও কি লেয়ারটা শো করবে না। ওই লেয়ার আপনি সারাদিন কাজ করলেও ওগুলা দেখা যাবে না। আর যদি লক থাকে, লক, ওই যে আমি লক করে দিয়েছি, লক করলে কি হয়, লেয়ার লক হলে লাভ কি লস কি? যে কলাম লেয়ারটাকে আমি লক করলাম, লাভ কি লস কি? হ্যাঁ হ্যাঁ, যদি কোনো একটা লেয়ারে যদি আপনি লেয়ারকে যদি কাজ করে ফেলছেন কোনো কারণে, হয়তো অনেক সময় আমরা অন্য কিছু সিলেক্ট করে ডিলিট করতে গিয়ে ওই লেয়ারটাও ডিলিট হয়ে যেতে পারে। আপনি যদি চান যে ওই লেয়ারের কোনো অবজেক্ট কখনো ডিলিট না হোক ভুলেও, তখন আপনি কি করবেন, এই যে লেয়ারটা লক করে দিবেন। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে ডিলিটও করি, তাহলে কি ডিলিট হচ্ছে না, কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো এবং সেটা শো করবে। কিন্তু কি এই লক, এখানে লক দেখা যাচ্ছে, তাই না? তার মানে কি লেয়ারটা, এই অবজেক্টটা লক হয়ে আছে। লক হয়ে থাকে মানে কি আপনি চাইলেও ভুলেও কখনো কি, আপনি চাইলেও ডিলিট করতে পারবেন না, ভুলেও কি ডিলিট হবে না। এই জিনিসগুলো নিয়ে আমি পুরো একটা ক্লাসে আলোচনা করছিলাম, তাই না? বলছি খেয়াল করেন নাই। আচ্ছা যাও, এখন আমরা তিনটা কলাম ড্র করছি, তাই না? ওকে, তো তিনটা কলাম যে কোনো তিনটা বিভিন্ন সাইজের হতে পারে। একই সাইজের বসাইলেও আপনি বিভিন্ন সাইজের বসাইতে পারবেন, তাই না? বসানোর ক্ষেত্রে কিছু ট্রিক্স ইউজ করতে হইতে পারে। সাপোজ আমি এখানে এই জায়গায় কলামটা বসাতে চাচ্ছি, এই জায়গায় আমি এই কলামটা, মানে আমি এক পাশ থেকে যাই আর কি, যে এইখানে এই কলামটা আমি বসাতে যাচ্ছি। কোন সাইজের এটা আমি ফেক না, আপাতত যে কোনো একটা আমি কি, যেহেতু এখানে আমরা ডিজাইন করি নাই, স্ট্রাকচার ডিজাইন করে আমি জানি না কোন সাইজের কলাম ইউজ করতে হবে, জাস্ট র্যান্ডম আমি এখানে বসাবো। কিন্তু এটা বসাবো ঠিক আছে, এটাকে এই ডিরেকশনে বসাবো না। সাপোজ এটাকে আমি এই ডিরেকশনে বসাতে চাচ্ছি, কলাম সাইজ কিন্তু একই, তাই না? কলাম সাইজ এটাই, কিন্তু কলামটা এখন কিভাবে আছে, এভাবে আছে, তাই না? এভাবে। এখন আমি বলছি এটাকে কি করতে হবে, এটাকে এভাবে বসাবো, তাই না? হ্যাঁ, বুঝি নাই? হ্যাঁ, এটা হচ্ছে আপনি এই সাইজে একই আরে কথা আমার শুনুন, একই সাইজের কলাম আরেকটা ড্র করে নিতে পারেন, অথবা এটাকে কপি করে আপনি পাশে রাখলাম, এটাকে আমি রোটেট করে কোন দিকে, হ্যাঁ
রোটেট করে রাখলাম। এখন আমি এই একই সাইজের দুই ধরনের কলাম আছে, আমি এখন যেখানে দরকার সেখানে কি আমরা ইউজ করতে পারবো। ঠিক সে এটার ক্ষেত্রে আপনি কি করতে পারেন, কপি করে মানে একটা কলামকে আমি সাইজ একই, যেহেতু এখানে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং যদি একই থাকে, সাইজ একই থাকলেও কলামের নাম ভিন্ন হতে পারে। কখন? যদি রডের পরিমাণ আলাদা থাকে, তাই না? আমার কলাম আছে 12-15, 12-15 দুইটা, দুই একই সাইজের দুইটা কলাম, কিন্তু একটাতে রড আছে 8টা আর একটাতে রড আছে 10টা, তাহলে কি দুইটার নাম কি আমি এক দিতে পারবো? এক হয়ে দিতে পারবো। তখন দুইটাকে আলাদা নামকরণ করতে হতে পারে। একই সাইজের কলাম আলাদা নামে থাকতে পারে। কেন থাকতে পারে? কারণ রিইনফোর্সমেন্ট ডিটেইলিং আলাদা হতে পারে, তাই না? যে এটা আমরা এখানে দেখতেছি যে এখানে এখানে যদি আমাদের সব প্রত্যেকটা কলামের সাইজ আলাদা আলাদা আছে, তারপরও আমি বলছি কি এরকম এরকম হতে পারতো যে এটাও 12-22, এটাও 12-22, ঠিক আছে, কিন্তু একই সাইজের কলাম, কিন্তু এটাতে রিইনফোর্সমেন্ট আছে কয়টা? 4টা 20 mm, 10টা 16 mm, এটাতে 16টা 16 mm। তার মানে রিইনফোর্সমেন্টের মধ্যে কি আছে? ডিফারেন্স আছে। সাইজ একই হইলে আমরা তখন নামকরণ কি করতাম? আলাদাই করতাম। সাপোজ এটা 22 দিলাম আর কি, ইন কেস এটাও 12-22, সেটাও 12-22, কিন্তু এটাতে রড ইউজ করতে হচ্ছে কয়টা? এইভাবে 4টা 20 mm, 10টা 16 mm, কিন্তু এটাতে 16টা কি 16 mm ইউজ করতেছে। তাহলে রিইনফোর্সমেন্ট কি আছে? আলাদা আছে। তখন আমরা এই দুইটাকে আর নামকরণ কি আলাদাই করতে হবে। ক্লিয়ার? সাইজ এখানে সাইজটা এক না, দুইটা জিনিস দেখতে পাচ্ছি হচ্ছে সাইজ যদি আলাদা হয় অবশ্যই নামও কি দিতে হবে? আলাদাই দিতে হবে। আরেকটা হচ্ছে সাইজ একই থাকার পরেও রিইনফোর্সমেন্ট ডিটেইলিং আলাদা হইলে কি হতে পারে? আলাদা দিতে হবে। তারপর এরকম হতে পারে যে আমার রিইনফোর্সমেন্ট একই, রিইনফোর্সমেন্ট 16টায় লাগতেছে, কিন্তু আমার সাইজ হচ্ছে 12-20, তাহলে কি আমরা একই নাম দিতে পারবো? তখন আমরা একই নাম দিতে পারবো না। রিইনফোর্সমেন্ট সেম থাকতে পারে, কিন্তু আমার সাইজ কি আছে? আবার ভেরিয়েশন আছে, তাহলে তাদের নামও কি হবে? আলাদা হবে। ঠিক আছে? যখনই দুইটা জিনিস সেম হবে তখন নাম কি? তখন কি, যেমন আমরা এখানে এটা ইউজ করছি যে এখানে এটা C3, এটা C3, তাই না? তাহলে দুইটাই কি এখানে দুইটার কলামের সাইজ সেম, রিইনফোর্সমেন্ট ডিটেইলিংও কি সেম, কিন্তু এই C3টা এভাবে বসছে, C3টা এখানে এভাবে বসছে, C3টা অন্য জায়গায় এখানে কোনো প্রজেক্ট বসেছে, এখানে বসে নাই, অন্য জায়গায় এসে C3 হয়তো এভাবে বসতে পারতো। ইন কেস আমি যদি দরকার পড়ে, সাপোজ এটা এভাবেও থাকতে পারতো, তাই না? থাকতে পারতো, কিন্তু তার সাইজ একই, রিইনফোর্সমেন্ট ডিটেইলিং কি একই, তাহলে তার কিন্তু তার ওরিয়েন্টেশনটা কি হতে পারে? ভিন্ন হতে পারে। এটা ফ্যাক্ট না। ঠিক আছে? বুঝতে পারছো নাকি? C2 সাইজটা কত? C2 হচ্ছে 12-15, তাই না? 12-15। এটা একটা সহজ প্রজেক্ট কাজ করছে যে সবগুলো একই ওরিয়েন্টেশনে দেখাইছে আর কি। আমি যদি আমাদের আমি আপনাদের সাথে অন্য একটা, এটাতে কলাম সাইজ কি আছে? 12-15, 12-20, এই যে 12-20, তাই না? কলাম সাইজ কি সেম, 15-20 সেম, কিন্তু এটাতে রড ইউজ হয়েছে 12টা 20 mm, এটাতে রড ইউজ হয়েছে 16টা 20 mm। তার মানে ভেরিয়েশন, কিসের ভেরিয়েশন আছে? রিইনফোর্সমেন্টের ভেরিয়েশন আছে, সেজন্য আলাদা নাম করতে হচ্ছে আমাকে। ক্লিয়ার? আরেকটা ব্যাপার হচ্ছে আমি যেটা দেখাতে চাইছিলাম, এটা এখানে আছে কিনা দেখি। সাপোজ আমার C2 কলামের সাইজ আমরা পাইছিলাম 15-20, ঠিক আছে? এখানে C2টা বসছে এদিকে 20, এদিকে 15, ওকে। এটা হচ্ছে C2 কই বসে? আর এখানে বসছে, এখানে বসে এদিকে কত? এদিকে 20, এদিকে 15, তাই না? একই ওরিয়েন্টেশনে বসছে নাকি? একই ওরিয়েন্টেশনে বসেছে। এটা হচ্ছে C3টা হচ্ছে কত সাইজ? 15-20, তাই না? এই যে C3, এই যে এখানে পাইছে, এখানে এই C3টা এই ডিরেকশনে বসছে, তাই না? তার মানে হচ্ছে এখানে 15, এখানে 20, আর এখানে কলামটা কিভাবে বসছে? এই ডিরেকশনে বসছে, তার মানে এদিকে 15, এদিকে 20, ঠিক আছে? একই সাইজের কলামের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এবং সাইজ যদি একই হয় তাহলে তাদেরকে আমরা কি একই নামকরণ করব। ঠিক আছে? অনেক সময় ডিজাইন এরকম করে যে এখানে যেটা ডিফারেন্স করছে, সাইজ একই হইলো, রিইনফোর্সমেন্ট ডিটেইলিং যদি কাছাকাছি আছে, ডিজাইন করে দেখতেছে কলামের সাইজ একই, হয়তো এখানে রড আসছে 12টা 20 mm, এখানে 16টা 20 mm, তাহলে 4টা রডের ডিফারেন্স আছে, তাই না? ডিফারেন্স কয়টা? হিউজ। তাহলে এখানে যদি সে ডিজাইন করে দেখতেছে যে না এখানে 15টা লাগতেছে, এখানে 16টা লাগতেছে, তাহলে এটাকে আলাদা না করে প্র্যাকটিক্যাল ফিল্ডে সুবিধা করার জন্য হয়তো সে কি 15টা তো থাকে না, সাধারণত কি জোর নাম্বারে থাকে, এটা জোর নাম্বারে নিয়ে যেতে, যাতে ওরিয়েন্টেশন করতে কি সুবিধা। অনেক সময় কলামের সাইজ আসছে এখানে
15-18 আর এটাতে আছে 15-20, তখন সে 18-15-18টা ইউজ না করে 15-20 করে দিতে পারে ফিল্ডে কাজের সুবিধার্থে। কেন? কারণ আপনি ডিজাইন করে সে দেখছে একটা প্রজেক্টে 10 ধরনের কলাম সাইজ আসছে ডিজাইন অনুযায়ী। এখন সে 10 ধরনের কলাম সাইজ, যদি ওখানে ফিল্ডে একটা ছোট একটা প্রজেক্ট কলাম আছে মনে করেন 12টা, কিন্তু কলামের সাইজ আসছে কত ধরনের, লোড অনুযায়ী হবে না 10 ধরনের। এখন কন্ট্রাক্টর বলবে এত ধরনের কন্ট্রাক্ট শাটারিং করে করা, তার জন্য কি হয়ে যাবে ফিল্ডের ব্যাপার ক্লিয়ার করে তখন কি করে যেগুলো কাছাকাছি আছে সেগুলোকে কি করে দেয় মার্চ করে একই ইটে নিয়ে আসে, এগুলো ফিল্ডের ব্যাপার ইয়ে করতে হয়, এটা স্ট্রাকচারাল ডিজাইনের ব্যাপার আর কি। তাহলে আমরা যেটা বললাম যে আমার একই সাইজের কলাম ভেরিয়াস ওরিয়েন্টেশনে কি 2 ওরিয়েন্টেশনে থাকতে পারে, আমি 2টা ওরিয়েন্টেশনে বসাবো আর কি, যাতে আমার পরবর্তীতে আমার ডিটেইলিং গুলো দেখাতেও সুবিধা হয়। ঠিক আছে, ওকে, এটা এখানে লেখা আছে 12-24। ঠিক আছে, যে সাইজ যেটাই হোক আমরা বসানোটা বুঝতে পারলে হবে। ঠিক আছে, তাহলে এখানে ঠিক সেম, তাহলে একই সাইজের কলামকে যেহেতু ওরিয়েন্টেশন ডিফারেন্স হতে পারে সেজন্য আপনি 2টা একে নিতে পারেন, অথবা একটা একে আমরা কি করে নিছি রোটেট করে নিছি। ঠিক আছে, বেশি দূরে ধরে ফেলছি, আপনারা করে নেন আর কি। ঠিক আছে, একটু খেয়াল করেন আগে। সাপোজ আমি এখানে এই কলামটায় বসাতে চাচ্ছি, এই কলামটা এখানে এই কলামটা বসাতে চাচ্ছি, আমরা কি করব কপি করে যে কোনায় যে কলামটা, সাপোজ এখানে আমার কলামটা এই বরাবর কোনাকুনি বসবে। ঠিক আছে, তাহলে আমরা কলামটাকে এখান থেকে যে কোনো একটা আপনি যেটাই বসান সমস্যা নেই। ঠিক আছে, আমার সাথে মিলতে হবে নেসেসারি না। ঠিক আছে, আপনি যেটা বসান এখানে সমস্যা নেই। জাস্ট আমি বলছি ওরিয়েন্টেশন করার সময় আপনি কোনটা এখানে এটা ধরতে পারেন, আমি এখানে সাইজ গুলো তো ডিফাইন করি নাই, আমি বলছি যে কোনো একটা কলাম আপনি ইউজ করবেন, কিন্তু এটাকে আমি কিভাবে এই যে খাড়া যেটা আছে এই ভার্টিক্যাল ডিরেকশনে যেটা আছে সেটা ইউজ করতেছি। ঠিক আছে, এটা সবচেয়ে বড়টা ইউজ করতেছি। তা এখানে বসাতে হবে কিভাবে, এখানে বসাতে বলছি আমাদের এটা অবশ্যই এই যে ওয়ালের সাথে ফ্লাশ হয়ে বসবে, তাই না? আমরা এভাবে বসাই কেন, আউটার কলাম গুলা আমরা একদম ওয়ালটা এই পর্যন্ত বাউন্ডারি যেটুকু আমরা কলাম থাকে ওই ফ্লাশে নিয়ে নিই, তাই না? সে কারণে এইভাবে বসে ম্যাক্সিমাম প্রজেক্টে খেয়াল করলে দেখবেন ওভাবেই থাকবে। আমরা আমাদের প্রজেক্টটা যদি একটু খেয়াল করি পরের দিকে আসে, এই যে কলাম, এখানে কলামটা এখানে এই ওরিয়েন্টেশন আছে, কিন্তু ওই যে আউটসাইড যে কলামগুলো ওয়াল আছে ওয়ালের সাথে কি ফ্লাশ হয়ে আছে, তাই না? এই আউটসাইডের গুলো আমরা সাধারণত ওইভাবে করার চেষ্টা করি। তাহলে এখানে এটা বসানোটা খুব ইজি। কেন? কারণ আমরা অলরেডি এটা পয়েন্ট পাচ্ছি, এখানে একটা পয়েন্ট পাচ্ছি না, কোনার পয়েন্টটা পাচ্ছি। তাহলে আমি কি করবো, এটাকে কপি করে এই পয়েন্টটা ধরে বেস পয়েন্ট ধরে আমি অটো মোড অফ করলাম, এখানে এসে জাস্ট এখানে ক্লিক করলে বসাই দিব, তাই না? বসাই দিব, এই তো খুব সিম্পলি এখানে বসে আছে। একটু খেয়াল করে আগে, এখন বসেন না, এটা হচ্ছে জাস্ট বসাবো, আমি যখন বসাতে বলবো তখন আপনারা বসাবেন। এখন নরমালি যারা কাজ করে, হ্যাঁ যে কোনোটা বসান, সমস্যা নেই। বসাইতে আমি বসাইতে বলি না, এখন আপনাদের বসানোর দরকার নেই। এখন আমি এখানে জাস্ট আপনাদের বলতেছি কি, খেয়াল করেন সবাই, আমি যখন বসাইছি এখানে আমার ওয়ালের লাইনগুলো আছে না, হ্যাঁ? তো ম্যাক্সিমাম যারা এখনো দেখবেন অনেকে যারা প্রফেশনালি কাজ করে তারা ওই জিনিসটা করে যে এটা বসানোর পরে এই জায়গাটা তাকে আবার কি করতে হয়, যেহেতু ওয়াল ট্রিম করতে হয়, তাই না? ট্রিম করতে হয়। ঠিক আছে, এটা করলে আপনাকে এক্সট্রা প্রত্যেকটা জায়গায় গিয়ে কি করতে হবে, ট্রিমের কাজটা করতে হবে। তাহলে আপনাকে একটু কাজ এক্সট্রা করতে হচ্ছে। তো আমরা এখানে এটা না করার জন্য একটা এক্সট্রা কমান্ড শিখবো। ঠিক আছে, মানে আমরা কলাম প্লেস করার পর কোনো কিছু যদি ওই কলামের মধ্যে থাকে তাহলে ওটাকে আমরা ট্রিম না করে কিভাবে ওই জিনিসটা দেখা না যায় সেটার ব্যবস্থা করবো। বুঝতে পারছি? এটা হচ্ছে কি প্রফেশনাল যারা আছে তাদের থেকে অ্যাডভান্স, কারণ এটা সাধারণত ইউজ করে, এটা কিছু সুবিধা আছে, এটা আমরা অনেক জায়গায় ইউজ করতে পারবো। সেটাকে বলা হচ্ছে ওয়াইপ আউট। ওয়াইপ আউট মানে হচ্ছে মুছে ফেলা। ওয়াইপ আউট মানে কি, মানে আমরা মুছে ফেলা বলি। ওয়াইপ আউট নামের একটা কমান্ড আমাদের এখানে আছে ড্র টুলবারের এখানে, এই ড্র টুলবারের এখানে, ঠিক আছে? ওয়াইপ আউট পাইছেন? ওয়াইপ আউটের শর্টকাট হচ্ছে WI, ঠিক আছে? তাহলে ওয়াইপ আউটটা কখন আমরা ইউজ করব, যখন আমরা চাই যে কোন একটা অবজেক্ট আমরা উপরে রাখছি, এটার নিচে কোনো কিছু আছে সেটা দেখা না যায়। অবজেক্টটা ডিলিট করব না, ট্রিমও করব না, অবজেক্ট নিচের অবজেক্ট গুলো থাকবে কিন্তু কি হবে না,
শো করবে না বা দেখা যাবে না বা এবং প্রিন্টেও আসবে না, ঠিক আছে, প্রিন্টেও আসবে না। যদি নিচে থাকে একটা অবজেক্টের নিচে আরেকটা অবজেক্ট থাকলে অবশ্যই সবার উপরে যে থাকে সেই কোথায় আসে, প্রিন্টে আসে। ক্লিয়ার? তাহলে ওয়াইপ আউটের ব্যাপারটা বুঝছেন তো নাকি? তাহলে এই যে ওয়াইপ আউট আমি বলছি এখানে আমরা এখানে এটাকে ইউজ করব না, আমরা আগে এই যে এগুলাতে এই যে আমি রোটেট করার আগে ওয়াইপ আউট কমান্ডটা ইউজ করে ফেলবো আমরা, ঠিক আছে। আমি জাস্ট আগে তো বলছি দেখাইছি কি যে আমি আবার ওয়াইপ আউট করতে আমাকে আবার প্রত্যেকটাতে ওয়াইপ আউট কমান্ডটা ইউজ করতে হবে, তাই না? আমি তিনটাতে ওয়াইপ আউট করে যদি কপি করে রোটেট করতাম তাহলে আমার জন্য কি হতো, তিনটা এক্সট্রা করতে হতো না, ঠিক আছে। মানে একই সাইজের কলাম গুলো সব ড্র করার পরে ওয়াইপ আউট কমান্ডটা ইউজ করবো, এরপর প্রয়োজন অনুযায়ী রোটেট করার দরকার হলে ওই ওয়াইপ আউট সহ কি করবো, রোটেট করে নিব, ঠিক আছে। তা আমরা যেহেতু করে ফেলছি আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে ওয়াইপ আউটের শর্টকাট কি বলছে, একটু খেয়াল করেন আগে সবাই, ডব্লিউআই লিখে এন্টার করলাম, ঠিক আছে। এন্টার করার পর ওয়াইপ আউট কমান্ডে কিছু অপশন চাই। দুই পদ্ধতিতে আমরা ওয়াইপ আউটটাকে এখানে অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে পয়েন্ট অনুযায়ী, যেমন এখানে কয়টা কর্নার আছে, 4টা পয়েন্ট আমি ক্লিক করলে ওয়াইপ আউটটা ইমপ্লিমেন্ট করতে পারবো। আরেকটা অপশন হচ্ছে পলিলাইন। পলিলাইন আমরা রেক্টেঙ্গেল যে আঁকছি, রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে যখন আমরা রেক্টেঙ্গেল আঁকছি তখন এটা কি হয়ে থাকবে, আমি তো লাইন দিয়ে আঁকি নাই, তাই না? আপনি পলিলাইন দিয়ে আঁকলেও পলিলাইন হইতো, রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আঁকলে কি পলিলাইন, তাই না? তার মানে আমি এখানে এই ক্ষেত্রে এটাকে পলিলাইন কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। আমি দুইটাই জিনিস দেখবো, প্রথমে আমরা পলিলাইন অ্যাপ্লাই করব, তারপরে এই যে পয়েন্ট হিসাবে কিভাবে করে সেটাও দেখবো আর কি। দুইটাতে আমি দুইভাবে দেখাবো, ঠিক আছে। কিন্তু এখানে সবগুলোতে আপনারা কি করবেন, পলিলাইনকে অ্যাক্টিভ করবেন, ঠিক আছে। তাহলে ওয়াইপ আউট কমান্ডে ঢোকার পর আমি কাকে অ্যাক্টিভ করতেছি, পলিলাইনকে অ্যাক্টিভ করলাম। ওকে, পলিলাইনকে অ্যাক্টিভ করার পরে কি বলছে এখানে, সিলেক্ট এ ক্লোজ পলিলাইন, তার মানে আমি পলিলাইন সিলেক্ট করতে বলছি, যেহেতু আমি একটাকেই করতে হবে, এট এ টাইম একটা পলিলাইনকে একবারই আমরা কি মানে ওয়াইপ আউট কমান্ডটা আমরা একটা অবজেক্টের উপর একবারে এক করতে পারবো, এখানে মাল্টিপল করার কোনো সুযোগ নাই। এখানে আরেকটা অপশন আসছে ইরেজ পলিলাইন, তাই না? হ্যাঁ, এখানে আমরা কি করব, আমরা বলছি আমরা যে কলামটা ড্র করছিলাম ওইটা আমরা ওই রেক্টেঙ্গেলটা রাখবো, ইরেজ করব না, সাথে সাথে ওয়াইপ আউটটাও কি রাখবো। তাহলে এখানে ইরেজ পলিলাইন বলতে কোনটাকে বোঝাচ্ছে, আগে যে কলাম ড্র করছি ওইটাকে আমি ডিলিট করতে ইরেজ করতে চাচ্ছি কিনা জিজ্ঞাসা করতেছে, তাই না? আমি ওটাকে কি করব না, ইরেজ করব না। তাহলে নোটে আছে, নোটে ক্লিক করবো অথবা এন্টার দিব, ঠিক আছে। কোন ডিফারেন্স পরিলক্ষিত হয়েছে, ডিফারেন্স পরিলক্ষিত হয় নাই। কিন্তু এখানে আমরা যদি দেখি এখানে যে এখানে দুইটা অবজেক্ট আসছে কিনা এটা আমি কিভাবে দেখবো, এটার জন্য আমাকে একটা অপশন, আমরা সিলেকশন সাইক্লিং নিয়ে কথাবার্তা বলছি, সিলেকশন সাইক্লিং বলি নাই আজকে, বলার কথা কি সেটা হচ্ছে কি, আপনারা যখন সবাই আসেন সাথে সাথে কাস্টমাইজেশন 3 ডটে আসেন, 3 লাইনে কাস্টমাইজেশন 3 লাইনে, এখানে আসার পর দেখবেন একটা অপশন পাবেন সিলেকশন সাইক্লিং, এটাকে আপনারা ক্লিক করে ঠিক দেন, মানে অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভ বলতে এটাকে এখানে নিয়ে আসেন আর কি, তাই না? এখানে যেহেতু ঠিক দেওয়া মানে কি আমার টগল কিতে সেটা শো করবে, তাই তো নাকি? আমার এখানে অলরেডি ঠিক দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে কোনটা, এটা এই যে সিলেকশন সাইক্লিং, ঠিক আছে। আমার এখন এটা অফ আছে, তাই না? অফ আছে আর কি। আমরা এটাকে অন করলে কি হবে সেটাই আজকে দেখবো আর কি। তার মানে আমরা আজকে দেখতেছি সিলেকশন সাইক্লিংটা কি এবং এটা কি কাজ করে, কিভাবে কাজ করে। তাহলে সিলেকশন সাইক্লিং আনছেন এবং অন করছি আমি, আপনাদের তো এখনো ডাবল অবজেক্ট নাই, সেজন্য আপনারা দেখতে পারবেন। আপনারা আমি আগে দেখাই এটা অ্যাক্টিভিটি, তারপর আপনারা বুঝবেন। অন করছি, অন করার পর আমি এখন এটাতে তো ওয়াইপ আউটটা দিয়েছিলাম, তাই না? এখানে এসে আমি এখন ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাকে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে এখানে দুইটা অবজেক্ট আছে, একটা আছে ওয়াইপ আউট আর একটা হচ্ছে পলিলাইন। আমার যদি সিলেকশন সাইক্লিংটা অফ থাকতো তাহলে আমাকে সে এই অপশনটা দিবে না, ঠিক আছে। আমি যে ক্লিক করছি, ক্লিক করলে কয়টা অবজেক্ট, এখানে দুইটা অবজেক্ট, কাকে সিলেক্ট করবে সে, যে উপরে থাকবে, যে উপরে থাকবে। আমি ওয়াইপ আউট কমান্ডটা পরে অ্যাপ্লাই করছি, তাই না? সে কোথায় আছে, উপরে আছে। অথবা আমি যদি কে উপর আছে সেটা কিভাবে বুঝবো, আমি সিলেকশন সাইক্লিং ক্লিক করলাম, এই যে এটার উপর যখন ক্লিক করব তাহলে যে ওই যে লেখা যে নামটা উপর আছে সে কি আছে, উপরে আছে। তাহলে ওয়াইপ আউট করতে গেছে 1 নম্বরে, পলিলাইন 2 নম্বরে, ঠিক আছে। তাহলে এইভাবে সিলেকশন, যদি একাধিক অবজেক্ট থাকে আপনি যদি ক্লিক করে সিলেক্ট করেন তাহলে কে সিলেক্ট হবে, উপরের অবজেক্টটা, উপরের অবজেক্টটা, ঠিক আছে। এটা একটা কেস, ঘুমাই পড়তেছে আরিফ। এখন এখানে যদি আমার দুইটা অবজেক্ট আমি সিলেক্ট করতে চাই তাহলে কি করব, একসাথে দুইটা অবজেক্ট ছিল, আমি তো এখানে এখন এখানে বসানোর জন্য আমার দুইটাই নিতে হবে, তাই না? আমরা দুইটা সিলেক্ট করার জন্য ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে, ক্লিক করে সিলেক্ট করা। এক জায়গায় যদি একাধিক অবজেক্ট থাকে তখন আপনাকে কি করে সিলেক্ট করতে হবে, মানে এভাবে ক্লোজিং মানে ক্রসিং উইন্ডো দিয়ে এটা
আমরা ক্রসিং উইন্ডোর কথা তো বলছি তাই না, এটা হলে পুরো ইন করতে হয় আর ওইদিকে হলে টাচ করলে হয় তাই না। তাহলে সিলেকশন সাইক্লিং এর ব্যাপারটা বুঝছেন তারা কি, আমরা সিলেকশন সাইক্লিং করলাম। এখন আপনারা আপনাদের যে কোনো একটাতে এখন অ্যাপ্লাই করেন ওয়াইপ আউট কমান্ডের শর্টকাট WI লিখে এন্টার করবেন। এরপর এই যে পলিলাইনকে অ্যাক্টিভ করবেন, এরপর যে কলামটাকে ওয়াইপ আউট করতে চাচ্ছেন সেই কলাম সিলেক্ট করবেন, এরপর ইরেজ পলিলাইন নোতে ক্লিক করবেন। ঠিক আছে, নোতে ক্লিক করার পর আপনার যদি এখন সিলেকশন সাইকেল অন থাকে, তারপর এটার উপর ক্লিক করলে দেখবেন আপনার এখানে দুইটা কি আছে, দুইটা অবজেক্ট করছে কিনা। ঠিক আছে, ওকে। যাচ্ছে আপনার ওটা কি হয়ে গেছে, একেবারে গায়েব হয়ে গেছে তাই না, গায়েব হয়ে যাবে। ওয়াইপ আউটের কাজটা হচ্ছে মুছে ফেলা, কিন্তু আমার এখানে কি দেখা যাচ্ছে এটা দেখা যাওয়ার জন্য কি করতে হবে, আবার ওয়াইপ আউট কমান্ডে ঢুকেন। এটা সবার জন্য শিখাচ্ছে যে WI এন্টার করলাম, এন্টার করার পরে এখন ওয়াইপ আউট করবো না, এখন ওয়াইপ আউট কমান্ডে দেওয়ার পরে যে সে গায়েব হয়ে গেছে সেটাকে এখন কি করবো, আনবো। সেটার জন্য এই যে ফ্রেমস এর একটা অপশন আছে তাই না, ওয়াইপ আউট কমান্ডে ঢোকার পরে কি আসে ফ্রেমস, এই ফ্রেমসে ক্লিক আপনারা করেন, আবার ওয়াইপ আউট কমান্ডে ঢুকেন যদি অ্যাপ্লাই করে থাকেন। হ্যাঁ, ফ্রেমসে ঢোকার পর দেখবেন এখানে অন অফ ডিসপ্লে বাট নট প্লট এটা আসবে তাই না। আমি যদি অন করি, আমার এখন অন আছে, আমি যদি অফ করে দিই, এই যে অফ, দেন আমার এই যে ওয়াইপ আউট দিছি যেগুলো এখন দেখা যাচ্ছে না, দেখছেন। ঠিক আছে, কেন, কারণ ওয়াইপ আউটটাকে সে এখন কি করছে, ওয়াইপ আউট তো সবার উপরে আছে, তাহলে ওয়াইপ আউট মানে মুছে ফেলা, তাহলে ওয়াইপ আউটের ফ্রেমটাকে আমি কি করে দিছি, অফ করে দিছি, তাহলে ওয়াইপ আউটটাও দেখা যাচ্ছে না। একটা হচ্ছে নিচে যে কলাম আছে সেটা তো দেখা যাবে না ওয়াইপ আউটের কারণে, আর একটা হচ্ছে এখন ওয়াইপ আউটের যে ফ্রেম সেটাও কি করে দিছি আমরা, অফ করে দিয়েছি। এই ক্ষেত্রে আমরা সেটা করব না। ঠিক আছে, কেন করলে আপনি এই যে খুঁজে পাবেন না। ঠিক আছে, যদি এরকম ওয়াইপ আউট করার পর দেখেন যে আপনার অবজেক্টটা দেখা যাচ্ছে না, তখন কি করবেন, WI লিখে ওয়াইপ আউট কমান্ডে ঢুকবেন, ফ্রেমসে আসবেন, এরপর অন করবেন। ঠিক আছে, অন করবেন। ঠিক আছে না, এটা একটা কেস হতে পারে। আরেকটা এখানে অপশন আছে, ওয়াইপ আউটকে যদি আপনি ডিসপ্লে করতে চান কিন্তু কোনো কারণে সে প্রিন্ট না হোক, ঠিক আছে, সেটা চান। সাপোজ আমি এখানে ওয়াইপ আউট কমান্ডটাকে এখানে ওয়াইপ আউটটাকে সিলেক্ট করলাম, ইন কেস আমরা ওয়াইপ আউটটাকে অন্য একটা কালার দিয়ে দিই, ঠিক আছে, তাহলে পরবর্তীতে আমার বুঝতে সুবিধা হবে। সিলেক্ট করে আমি ওয়াইপ আউটটাকে অন্য একটা কালার দিয়ে দিলাম, যে কোনটা ওয়াইপ আউট কোনটা কলাম সেটা এখন আমার কে দেখা যাচ্ছে, কোনটা দেখা যাচ্ছে, ওয়াইপ আউট। কেন ওয়াইপ আউটের কালারটা আমি ওয়াইপ আউট ইমপ্লিমেন্ট করার সময় এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই। আমি সাধারণত চেঞ্জ করাটা প্রেফার করি না, কেন আমরা চাই যে ওয়াইপ আউটটা প্রিন্ট হোক আর কলাম প্রিন্ট হোক, দুইটার কালার যদি একই থাকে, কেউ উপরে কলাম আছে না ওয়াইপ আউট আছে, সেটা আমার জন্য কি হবে না, এত বেশি চিন্তার বিষয় হবে না। কিন্তু আমরা বোঝার সুবিধার্থে আমি এখানে চেঞ্জ করলাম। ঠিক আছে, আমি একটু চেঞ্জ করে রাখলাম ওয়াইপ আউট কমান্ড দেওয়ার জন্য। এরপরে আবার ওয়াইপ আউটের আরেকটা অপশনের কথা বলছিলাম, WI এন্টার। এখানে যেহেতু ফ্রেম, যদি ফ্রেম থাকে তো পলিলাইন থাকলে তো পলিলাইন দিয়ে আমি অ্যাক্টিভ করতে পারতেছি। আমি যদি এখন পলিলাইন না হইতো তখন আমরা কি করতাম, এই পয়েন্টে একটা ক্লিক করতাম, ফার্স্ট পয়েন্ট, এখানে একটা করতাম সেকেন্ড পয়েন্ট, এখানে একটা করতাম থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, তারপর এখানে দিয়ে এন্টার করলাম। ঠিক আছে, তাহলে এখন এটা কি হয়েছে, উপরে ওয়াইপ আউটটা করছে। আমি যখন যেটা যাচ্ছে এটা কালারটা আমি চেঞ্জ করছি, এখানে ক্লিক করলে দেখবেন আমার ওয়াইপ আউটটা উপরে বসছে, তাই না। ঠিক আছে, এটা দুইটা প্রসেস, একটা হচ্ছে কিভাবে দিবেন, পলিলাইন করে দিতে পারেন, পয়েন্ট আকারে দিতে পারেন। একটা হচ্ছে ওয়াইপ আউটের ফ্রেমটাকে আমি আপাতত এই কলামের ক্ষেত্রে শো রাখতে চাচ্ছি, ঠিক আছে, শো রাখলাম। ওকে, পরবর্তীতে আমি কলামটাকে উপরে নিয়ে আসবো, এটা পরের কথাবার্তা, আমরা আপাতত এভাবে রাখি। ঠিক আছে, আপাতত এভাবে থাকা কি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে বুঝছেন তারা কি ওয়াইপ আউট কিভাবে কাজ করবেন। তাহলে আমরা এখানে তাড়াতাড়ি এগুলোতে ওয়াইপ আউট দিয়ে দিই। আমি ফ্রেম পলিলাইনে দিলাম, এটাতে ক্লিক করলাম, ইউরেস্ট সফটওয়্যার নো দিলাম, এখানে ইমপ্লিমেন্ট হয়েছে, ওয়াইপ আউট করছে। যেহেতু আমার এখানে আমি যেহেতু সরাসরি ফ্রেম দিয়ে দিচ্ছি, ওই কালারটা চলে আসছে স্যার। ঠিক আছে, ওয়াইপ আউটের কালারটা এইখানে লেয়ার অনুযায়ী আসে না আর কি। ঠিক আছে, তো আমি আবার ওয়াইপ আউট দিলাম, পলিলাইন, এটাতে ক্লিক করলাম, ইরেজ সফটওয়্যার নো, আবার ওয়াইপ আউট কমান্ডে ঢুকলাম, পলিলাইন নিলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, ইরেজ সফটওয়্যার নো এন্টার করলাম। ঠিক আছে, তাহলে এখানে পলিলাইন, ওয়াইপ আউট, এখানের ওয়াইপ আউটটাকে সিলেক্ট করে আমি একটু কালারটা ম্যাচ করে করে রাখি। ওকে, করলে কিছু জিনিস আমি পরে দেখবো, সেটা একটু বুঝতে সুবিধা হবে।
ঠিক আছে? আরো কিছু আরেকটা আমাদেরকে এখন ওয়াইপ আউট কমন ইউজ করার পর আমি করলাম কলামটাকে এখন প্লেস করি, যে কোনো একটা কলাম প্লেস করে আমি সাপোজ আমি এই পাশেরটাকে এখন কপি করে CO কপি করলাম, এই যে বেস পয়েন্ট দিলাম, এটা এখান থেকে ধরে এখানে ক্লিক করলাম। এখন আমার লাইনগুলো দেখা যাচ্ছে, দেখেন আমার প্রিন্ট করতে হয় না, তাই না? এখন কি হয়ে গেছে, ওই যে ওয়াইপ আউট, যেহেতু ওয়াইপ আউট কমান্ডটা আছে এখানে কিন্তু লাইনটা আছে, দেখছেন যে আমি মাউস আনলে দেখা যাচ্ছে আমার লাইন, এখানে লাইনটা আছে, কিন্তু লাইনটা কিসের নিচে আছে, কার নিচে আছে, ওয়াইপ আউটের নিচে আছে, তাই না? সেজন্য সে দেখা যাচ্ছে না। ঠিক আছে, আরিফ রাতে কি করে, ঘুমায় না? তাহলে ওয়াইপ আউটের সুবিধাটা বুঝছেন তো নাকি? হ্যাঁ, ওয়াইপ আউটের এটা একটা সুবিধা যে আপনাকে কাজটা শেখে একটু সুবিধা দিবে আর কি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমি র্যান্ডম এখান থেকে যে কোনো একটা, এখান থেকে এই অন্য কলামগুলো আমি একটু প্লেস করে এখান থেকে সাপোজ এটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, এটা এই কোণার পয়েন্টটা ধরে এই যে এই কোণায় এসে একটা বসাইলাম। ঠিক আছে, সেম সাইজের কলামগুলো আমি একটা এই লাইনে সেম সাইজের কলামগুলো বসাচ্ছি। এটা কিন্তু ডিজাইন অনুযায়ী আসবে যদিও, আর এখানে আমি এই বরাবর বসাবো এটা। ঠিক আছে, এটাকে কপি করে এখন আচ্ছা এখানে একটু ট্রিক্স ইউজ করি, একটু খেয়াল করেন সবাই। কলামটা এমন ভাবে বসাবো যাতে এই ওয়ালে, এটা আমি প্র্যাকটিস করার সুবিধার্থে এখানে ব্যাপারগুলো দেখতে চাই। কলামটাকে আমি আর এইভাবে বসাবো, যদি আমার প্রজেক্টে যদি অন্যভাবে বসানো থাকতে পারে, সাপোজ আমরা প্রজেক্টে এটাকে এভাবে বসাইছিলাম, ঠিক আছে, এইভাবে বসাইছিলাম যাতে এটা এদিকে বিম টানলে এটার বরাবর পড়ে। ঠিক আছে, এটা এদিকে ছিল না কি, কিন্তু আমি এখানে শিকার সুবিধার্থে বলতেছি কি কলামটাকে আমরা কোথায় বসাবো, কিভাবে বসাবো, এটাকে এমন ভাবে বসাবো যাতে এটা এইভাবে মাঝখান বরাবর থাকে, জাস্ট শিকার সুবিধার্থে। এতক্ষণ তো আমরা পয়েন্ট, আমি যদি এভাবে বসাই, দেখেন এটাকে যদি এভাবে বসাইতাম তাহলে বসানোটা একটু ইজি হইতো। কেন ইজি হইতো সেটা আগে সেটা বসা দেখেন, সেটা কিভাবে বসাবো। এখানে কি কোনো পয়েন্ট আছে? হ্যাঁ, এই পয়েন্ট আমি কিভাবে পাবো, আমি এই কলামটা আসতেছি, কপি করতেছি, এখন পয়েন্টটা এটা আমি বলছি কি এই পাশ থেকে আসবে, তার মানে আমার বেস পয়েন্ট হবে এটা, তাই না? এটা বেস পয়েন্ট দিলাম। এরপরে এখানে আমি বসাতে হবে কোথায়, আমার বসাতে বলছি এখানে, তাহলে এখানে পয়েন্টটা কিভাবে পাবো? আমি যখন আমার যদি যেগুলো অন আছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, তাহলে আমি এই পয়েন্টে মাউস এনে, এই পয়েন্টটাতে মাউস এনে যখন নিচের দিকে আসবো তখন সে ট্র্যাক করবে, তাই না? এটা হচ্ছে ট্র্যাকিং কে কাজে লাগিয়ে আমি বসাইতে পারবো, এরকম একটা কোণা থেকে নিচে ট্র্যাকিং করে আমি বসাইতে পারতেছি। ওকে, এটা বুঝতে পারছি। তাহলে এখন যেটা বলছি কি, এখন এভাবে বসাবো না বলতেছি, আমি বলছি কি এটাকে বসাতে হবে, এটাকে বসাবো এমন ভাবে যাতে এই কলামের মিড পয়েন্টটা এই ওয়ালের মাঝখান বরাবর থাকে। এরকম অনেক প্রজেক্ট আপনাকে কি বসাতে হতে পারে, তখন কি করব আমি একটু দেখি। এখান থেকে এখানে আমার হয়তো জানালা থাকতো, এখানে একটা আমি জানালা বসাই, AWJ সেন্টার একটা জানালা বসাই রাখি, তাহলে বেয়ারউইথ দিয়ে অবশ্যই আমার তো আগে এগুলো থাকতো, তাই না? আমি এখানে একটা জানালা বসাই রাখলাম। ওকে, এখন দেখেন, এখন যদি আমি এখান থেকে এই কলামটাকে বলছি কোন পয়েন্টের সাপেক্ষে বসাবো, এই যে মিড পয়েন্টের সাপেক্ষে। ঠিক আছে, এই মিড পয়েন্টটা এনে এখানে এটা মিড পয়েন্টে বসাবো। এখন এখানে পয়েন্ট মিড পয়েন্ট আপনি পাচ্ছি না কেন? এখানে এই যে এই মিড পয়েন্টটা দেখাচ্ছে হচ্ছে এই যে এখানে যে মিড পয়েন্টটা দেখাচ্ছিল এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে ওয়ালটা আছে তার মধ্যবিন্দু। তাহলে আমার তো ওখানে বসানো টার্গেট না, অনেক সময় হইতে পারে মিলে যেতে পারতো যে আপনার এখান থেকে এটা দূরত্ব আর এখান থেকে এটা দূরত্ব যদি সেম হইতো তখন এটা মিড পয়েন্টে মিলতে পারতো, কিন্তু আমার এই ক্ষেত্রে কি না, আমার এই প্রজেক্টে সেটা না, এখান থেকে এটা দূরত্ব বেশি, আবার অনেক সময় দরজা জানালা সাইজ বিভিন্ন হতে পারে, তাই না? এই ক্ষেত্রে এটা হচ্ছে পারফেক্ট পজিশন যে আমার এখানে কিভাবে বসাবো সেটা ঠিক আছে। ঠিক আছে, তো আমার এই পয়েন্টটা যদি এখানে থাকতো তাহলে আমি ইজিলি বসাতে পারতাম, কিন্তু এই পয়েন্টটা এখানে নাই, তাই না? এই ক্ষেত্রে আমরা কি করতে হবে, এখানে আপনাকে আমরা প্রথম দিকে ক্লাসে কিছু ট্রিক্স শিখছিলাম। একটা তো এই যে বলছি যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এটা করলে তো আমি কোথায় বসাতে পারতেছি, এখান থেকে এদিকে বসাতে পারতেছি, কিন্তু এখান থেকে কি এখানে আনতে পারতেছি, আরো কি আড়াই ইঞ্চি এদিকে বসাতে হবে না? এখানে আমরা কিভাবে বসাবো, তাই না? এটা হচ্ছে যারা করে কি অনেকে এভাবে বসাতে পারে যে এখান থেকে এসে হয়তো আপনি এভাবে বসাইছেন, এভাবে বসাইছেন, ঠিক আছে, এরপর কি করছেন, মুভ করে দিচ্ছেন, এন্টার করে এখান থেকে কত ইঞ্চি মুভ করতে হবে, ওয়ালের এই বরাবর বসছে, তাই না? তাহলে ওয়ালের তিনে যদি 5 ইঞ্চি হয় এদিকে কত ইঞ্চি মুভ করতে হবে, 2.5 ইঞ্চি, 2.5 লিখে এন্টার করলে মুভ হবে। এটা হচ্ছে কি
ট্রেডিশনাল প্রসেস, এটা আপনি চাইলে করতে পারেন। তো আমরা এখানে এটা ইউজ করবো না বলতেছি, এখানে এটা ইউজ না করে অন্যটা ইউজ করে আমি কি আরো একটু ইজি করতে পারি কিনা সেটা দেখবো, ঠিক আছে। অনেক পদ্ধতি আছে, আমি সকল পদ্ধতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে যাতে পরবর্তীতে আপনার কাজটা ইজি হয়, ঠিক আছে। এখন আমি বলছি এটাকে ক্লিক করলাম, সি ও কপি করলাম, এই পয়েন্টটা বেস পয়েন্ট দিলাম। এখন এখান থেকে এই পয়েন্টে কিভাবে বসাবো, তাই না? বসানোর জন্য আমরা প্রথম দিকে ক্লাসে একটা কমান্ড শিখছিলাম ট্র্যাকিং এর, টেম্পোরারি ট্র্যাকিং, মনে আছে কারো? টেম্পোরারি ট্র্যাকিং মানে হচ্ছে যখন আমরা কোন একটা পয়েন্টের সাপেক্ষে না, একাধিক পয়েন্টের সাপেক্ষে আপনাকে কি করতে হবে, ট্র্যাক করতে হবে, অথবা কোন একটা বিন্দু থেকে কত দূরে দূরে যেতে হবে সেভাবে ট্র্যাক করতে হবে। এখানে 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 আমরা যদি নাও থাকে সমস্যা না, আমরা এখন মনে করি আর কি। ওকে, তাহলে কি করব, এই যে কপি করলাম, মিড পয়েন্ট ধরলাম, ধরার পরে আমি এখন বলছি আমার সেকেন্ড পয়েন্টটাকে আমরা ট্র্যাকিং করবো। আমরা যদি একটা পয়েন্ট হইলে আমরা ইজিলি ট্র্যাকিং দিয়ে করতে পারি, কিন্তু একের অধিক বিন্দুর সাপেক্ষে যখন আপনাকে ট্র্যাকিং করতে হবে, আমাকে এখন ট্র্যাকিং করতে হবে কোত্থেকে, এখান থেকে এইদিকে 2.5 ইঞ্চি দূরে, তাই না? তারপর ওখান থেকে কত ইঞ্চি নিচে, 5 ইঞ্চি নিচে, তাই না? তাহলে কয় ডিরেকশন আমাকে ট্র্যাকিং করতে হচ্ছে, 2 ডিরেকশন। তাহলে 2 ডিরেকশনে আমি এই একটা এটা দিয়ে আমরা ট্র্যাকিং করতে পারবো না, এটা দিয়ে একটা বিন্দুর সাপেক্ষে এক ডিরেকশনে ট্র্যাকিং করতে পারে, তাই না? তাহলে আমরা এখন 2 ডিরেকশনে যদি একটা কমান্ড দিয়ে ট্র্যাকিং করতে চাই, তখন আমরা কোন কমান্ডকে কাজে লাগাবো, টেম্পোরারি ট্র্যাকিং। টেম্পোরারি ট্র্যাকিং এর শর্টকাট হচ্ছে টিকে, টি কে লিখে আমি যে স্পেসিফিক সেকেন্ড পয়েন্ট যখন চাচ্ছে তখন আমি টিকে লিখে এন্টার করলাম। টিকে লেখা এন্টার করার পরে আমার এখানে লেখা আসবে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অর ফার্স্ট ট্র্যাকিং পয়েন্ট, তার মানে কোন পয়েন্ট থেকে আমি ট্র্যাক করা শুরু করতে চাচ্ছি। আমি এই পয়েন্ট থেকে ট্র্যাক করতে পারতেছি অথবা এই পয়েন্ট থেকে পারতেছি না, আমি বলতে পারি এই পয়েন্ট থেকে 2.5 ইঞ্চি এদিকে, নিচের দিকে কত, 5 ইঞ্চি, তাই না? তাহলে আমরা ফার্স্ট ট্র্যাকিং পয়েন্ট এটাও দিতে পারি, এটাও দিতে পারি, তাই না? যে কোনটা আপনি দিতে পারেন। এই যে আমি এইটার ক্ষেত্রে ফার্স্ট ট্র্যাকিং পয়েন্ট দেওয়ার জন্য ক্লিক করতে হবে। এখানে কি মাউস এনে আবার নিয়ে আসা যাবে না, কি করতে হবে, ফার্স্ট ট্র্যাকিং পয়েন্ট সিলেক্ট করার জন্য ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে একটা ইয়েলো লাইন আসছে, তাই না? এই ইয়েলো লাইনটা হচ্ছে ট্র্যাকিং লাইন। আমি যদি ডানে যাই, বামে যাই, নিচে যাই, সে দুই দিকেই যেতে পারবে। তাহলে আমি প্রথমে চাইলে বামে আসতে পারি, বামে কতটুকু আসতে হবে, 2.5 এন্টার করলাম। এখন আমি আমার কোন দিকে আসতে হবে, নিচের দিকে কত ইঞ্চি, 5 ইঞ্চি। আমি 5 দিয়ে সরাসরি আসতে পারি, অথবা আমি যদি এখানে নিচে আসে পারপেন্ডিকুলারলি ট্র্যাক করতে পারি, তাই না? এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ করতেছে, সেটাও সেম কথা, তাই না? আমরা এখানে 5 না দিয়ে কি করতেছি, এটা পারপেন্ডিকুলারে এসে অবজেক্ট স্ন্যাপ করলাম, এরপর ক্লিক করলাম। তাহলে আমার কি আচ্ছা, এখানে আবার এন্টার করতে হবে, নেক্সট কাজটা শেষ করে দিই। তাহলে কি করব, কপি কভারটা দিলাম, মিড পয়েন্টে দিলাম, এরপর সেকেন্ড পয়েন্টের জন্য কি দিব, টিকে লিখে এন্টার করব। এরপরে ফার্স্ট ট্র্যাকিং পয়েন্টের জন্য ক্লিক করব, এরপর যেদিকে যেতে চাই সেদিকে আনবো মাউস, 2.5 এন্টার, এরপর এখানে এসে ক্লিক করলাম, ঠিক আছে? এখন আমার ট্র্যাকিং কিন্তু শেষ হয়নি, তাই না? এখন ট্র্যাকিং কে শেষ করার জন্য এন্টার দিতে হবে, তাহলে সে বসবে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে, মানে ওই কমান্ডটা ইউজ করে আপনি কি একবারে বসাতে পারেন। আদারওয়াইজ যারা টেম্পোরারি ট্র্যাকিং কমান্ডটা জানে না, তারা কি করে, প্রথমে ওই যে নিচে বসে তারপর আবার কি করতে হয়, মুভ করতে হয়, দুইবার কমান্ড ইউজ করতে হয়। হ্যাঁ, আচ্ছা, না এখন দেখেন সমস্যা নেই, করেন আর কি। এখন বসান, এটা ইউজ আর কি। দেখেন অনেক সময় আমি বসানোর পরে আমার নিচে যারা আছে তারা দেখা যাচ্ছে না, তাই না? আপনার দেখা যাচ্ছে, দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে আপনি এখান থেকে আনার সময় ওয়াইপ আউটকে হয়তো আনেন নাই, ঠিক আছে? আপনি এখানে যখন বসাইছেন তখন এখানে ক্লিক করে দেখেন দুইটা অবজেক্ট আছে কিনা, আগে এটা ক্লিয়ার করুন। হ্যাঁ, যেখানে ক্লিক করতেছেন সেখানে 4টা অবজেক্ট থাকতে পারে। আপনার ওয়াইপ আউট এবং কলামের ওই দুটো আছে কিনা দেখেন, ওয়াইপ আউটটা আছে কিনা, ওয়াইপ আউট আনেন নাই, তার মানে আপনি ওয়াইপ আউটটাকে আনেন নাই, ঠিক আছে? না মানে কি আপনি বলছিলাম এখানে আপনি যে কলামটা আছে হয়তো এখানে ওয়াইপ আউট ইমপ্লিমেন্ট করেন নাই, একটা কেস হতে পারে। অথবা আমি বলছিলাম সিলেক্ট, এখান থেকে কপি করার সময় থেকে দুটাকে ড্র্যাগ করে সিলেক্ট করবেন যাতে দুইটা অবজেক্টই এট এ টাইম সিলেক্ট হয়, ঠিক আছে? দুইটা কেস, আপনি যদি ওয়াইপ আউট না আনেন তাহলে ওয়াইপ আউট তো এখানে দেখা কাজ করবে না। ওয়াইপ আউট কমান্ডটা সহ বসানোর পরেও আপনার লাইনটা উপরে দেখা যেতে পারে, এটার জন্য পরে আমরা বলতেছি তখন আমরা কি করবো, ঠিক আছে? ইন কেস যদি আমরা যেহেতু এগুলো পরে বসাচ্ছি দেখা যাওয়ার কথা না, যেটা আমি কি এই যে ওয়াল ড্র করার পরে কিন্তু এই কাজগুলো করতেছি, তারপরে ইন কেস দেখা যাইতে পারে তখন আমরা কি করব,
ওকে, ট্র্যাকিং কখন আপনি কাজে লাগাচ্ছেন, কখন মানে এটা ঠিকাটা দিবেন সেটা একটা গুরুত্বপূর্ণ। খেয়াল করেন এদিকে, দেন আমি কি করছি, অবজেক্ট সিলেক্ট করলাম, কপি করলাম, এরপর বেস পয়েন্ট অবশ্যই দিতে হবে, তাই না? কপি অবজেক্টটাকে কপি করে তার বেস পয়েন্ট কোন পয়েন্টের সাপেক্ষে, মিড পয়েন্টের সাপেক্ষে। ঠিক আছে, এখন আমার সেকেন্ড পয়েন্ট চাচ্ছেন, তাই না? যখন কোন একটা পয়েন্ট আপনার দরকার হবে তখন আপনি টেম্পোরারি ট্র্যাকিংকে কি করতে পারবেন, অন করতে পারবেন। ঠিক আছে, আমরা যে কোনো যখন আমার অটোক্যাড কোন একটা পয়েন্ট খুঁজতেছে তখনই আমি কি করতে পারবো, টেম্পোরারি ট্র্যাকিংকে, চাইতে ফার্স্ট পয়েন্ট হোক, সেকেন্ড পয়েন্ট হোক, ইনসার্শন পয়েন্ট হোক, যে কোনো পয়েন্ট হোক। ঠিক আছে, তাহলে এই যে সেকেন্ড পয়েন্ট চাচ্ছে এই অবস্থায় কি করবো, টি কে লিখে, টি কে, ঠিক আছে, টি কে লিখে এন্টার করবে। করেন, সাথে সাথে করেন। কর্নার গুলো তো কোনায় কোনায় বসা দিছে, কোনায় কোনায় বসা দিছে, কোনা ধরে কোনায় বসা দিছে। হ্যাঁ, বরাবর লাইন আপ আস্তে আস্তে একজন একজন। পরেও কি দেখা যাচ্ছে, লাইন দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা দেখা যাইতে পারে কখন, দেখেন আমি এখানে যে এখানে যে বসাইছি এই জায়গায় কয়টা অবজেক্ট, এই জায়গায় এখন এই বরাবর আমার কয়টা অবজেক্ট আছে, হ্যাঁ কেন, ওই যে ওয়াল আছে না, ওয়ালের লাইন আছে না, আগে তো দুইটা ছিলই, এখন ওয়াল আছে না, কয়টা আছে, তিনটা। আমি যদি এখানে আমার সিলেকশন সাইক্লিং যদি অন থাকে, এখানে যদি আমি ক্লিক করি যে তিনটা দেখা যাচ্ছে, তাই না? ওয়াইপ আউট, পলি লাইন, লাইন, এক সবার উপরে কে, ওয়াইপ আউট, তারপরে তারপরে এখন আমি যখন প্রিন্ট দিব এই জায়গায় তিনটার মধ্যে কোন লাইনটা প্রিন্ট আসবে, ওয়াইপ আউটটা। কিন্তু আমি যখন প্রিন্ট দিব তখন চাচ্ছি যে প্রিন্টে আসুক কলামটা, আমার তো এখানে কলাম দেখাতে হবে, কলামের কালার রেড দিয়েছিলাম, তাই না? আমি চাচ্ছি যে তিনটার মধ্যে কোন জিনিসটা প্রিন্ট আসবে, কলামটা। ওয়াইপ আউট তো হচ্ছে মুছে ফেলার জন্য ইউজ করছি, ওটা আমি প্রিন্টে আমি কালারের জন্য ভেরিয়েশন করে দিছি, কলামের কালার এবং ওয়াইপ আউটের কালার। যদি দুইটা একই থাকতো তাহলে আমার কি ছিল না, কোনো এটা নিয়ে তো আপনার টেনশন করতে হবে না, এটা আপনারা ওইটাই করবেন। প্র্যাকটিক্যালি কি করবেন, দুইটা কালার একই রাখবেন, তাহলে কি হবে, ওয়াইপ আউট উপরে থাকলেও প্রিন্টে আসবে তো রেড কালারটাই, তখন সে আলটিমেটলি সেটা কি মনে হবে, কলামই মনে হবে, তাই না? এখানে তার লেখা আসবে না যে এটা তুমি কলাম প্রিন্ট জানো ওয়াইপ আউট দিছো, তা তো আসবে না, তাই না? ওই রেক্টেঙ্গেলটাই ওয়াইপ আউট, আবার ওই রেক্টেঙ্গেলটা কি কলাম, তাহলে সেম জিনিস, ওয়াইপ আউট উপরে থাক কলাম উপরে থাক, এটা কোনো ইস্যু না। এখন আমি এখানে একটু রাখছি যাতে বুঝতে পারি, যে কি বুঝতে পারি, এখানে আমার কয়টা লাইন, কয়টা অপশন, কয়টা আছে অবজেক্ট, তিনটা, তিনটা অবজেক্ট। এখন তিনটা অবজেক্টের মধ্যে আমি চাচ্ছি যে প্রিন্ট কে হবে, প্রিন্ট কে হবে পলি লাইন, যেটা রেক্টেঙ্গেল ছিল, তার মানে রেক্টেঙ্গেলটা কত নাম্বার আসতে হবে, একে। এরপরে ওয়াইপ আউট কত নাম্বার আসতে হবে, 2 এ। কেন, আমি চাচ্ছি লাইনটা দেখা না যাক, আমি যদি ওয়াইপ আউট কে 3 নাম্বারে নিয়ে আসি তাহলে কি দেখা যাবে, ওয়াইপ আউট যদি লাইন যদি 2 নাম্বারে থাকে তাহলে পলি লাইনটাও দেখা যাবে, লাইনও দেখা যাবে। আমি একটু দেখাই আগে, দেখেন এই যে আমি এখানে ওয়াইপ আউট কে সিলেক্ট করলাম, কাকে সিলেক্ট করছি, আমরা এখানে যাকে ক্লিক করবো সেই সিলেক্টেড হবে, ঠিক আছে? ওয়াইপ আউট কে সিলেক্ট করলাম, এরপর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর একটা অপশন আসবে, সেটা হচ্ছে ড্র অর্ডার। এখন আমি ড্র অর্ডার নিয়ে কথা বলবো। ড্র অর্ডার, এই যে ড্র অর্ডারে এসে দিয়ে দিলাম সেন্ড টু ব্যাক, আগে সবার উপরে ছিল, তাই না? ওয়াইপ আউট কে সিলেক্ট করছি, এখন সেন্ড টু ব্যাক দিছি, কোথায় চলে গেছে, সে 3 এ চলে গেছে। সেন্ড টু ব্যাক মানে কি, সবার নিচে চলে যাওয়া। এখন সবার নিচে চলে যাওয়া, তখন কি কি দেখা যাচ্ছে, উপরে রেড কালারটা কি, মানে পলি লাইন, যেটা হচ্ছে কলাম, আর 2 নম্বরে লাইন আছে, সেজন্য লাইন গুলা দেখা যাচ্ছে। ওয়াইপ আউট কত নম্বরে চলে গেছে, তাহলে 3 নম্বরে গেছে, তাহলে ওটার নিচে তার কিছু নাই, তার উপরে যা আছে সবগুলা কি দেখা যাচ্ছে। তাহলে আমার টার্গেট কি হওয়ার কথা, আমার টার্গেট হচ্ছে কলামটা 1 নম্বরে থাকবে, পলি লাইনটা 2 নম্বরে, সরি ওয়াইপ আউটটা 2 নম্বরে থাকবে, ওয়ালটা 3 নম্বরে থাকবে। আমাকে এভাবে সাজালে কি হবে, সুন্দর না, আমার প্রিন্টে কলামটা আসবে, ঠিক আছে? প্রিন্টে কি আসবে, ওয়ালটা প্রিন্টে আসবে না, আবার ওয়াইপ আউটটা প্রিন্টে আসবে না, বুঝতে পারছি? তাহলে এটা কিভাবে করব সেটা আমরা দেখবো এখন। সেটা আমি যে বলছি কি করছি, আমরা কোন একটা অবজেক্টকে যখন আপনি এইভাবে সিলেক্ট করবেন, মানে কোন একটা অবজেক্টকে সিলেক্ট করার পরে যখন রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করছি সিলেক্ট করার পরে, তখন ড্র অর্ডার অপশনটা আছে। ড্র অর্ডারের কয়টা অপশন এখানে, ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে কি সবার উপরে নিয়ে আসা, ব্রিং টু ফ্রন্ট মানে সবার
সবার উপরে নিয়ে আসা। সে কোথায় আছে সেটা ফ্যাক্ট না, সবার নিচে আছে না মাঝখানে আছে কোনো ফ্যাক্ট না। ব্রিং টু ফর্ম মানে কোথায় নিয়ে আসা, সেন্ড টু ব্যাক মানে সবার নিচে নিয়ে যাওয়া। 100টা অবজেক্ট থাকলে ওকে 100টার নিচে নিয়ে যাবে, ঠিক আছে। এরপরে আরেকটা অপশন আছে ব্রিং অ্যাবভ অবজেক্ট। ব্রিং অ্যাবভ অবজেক্ট মানে কি বুঝেন? হ্যাঁ, সাপোজ আমার আছে 3টা কলাম, ওয়াল, ওয়াইপ আউট। এখন আমার টার্গেট হচ্ছে কলামটা 1 নাম্বার থাকবে, ওয়াইপ আউটটা 2 নাম্বার আসবে। আর তাইলে আমাকে ওয়াইপ আউটটাকে কার উপর রাখতে হবে, লাইনের উপর। এটাকে বলে ওই যে ব্রিং অ্যাবভ অবজেক্ট। তার মানে আমি বলছি ওয়াইপ আউটকে লাইনের উপর রাখবো শুধুমাত্র, সবার উপরে না, কার উপরে শুধুমাত্র। তখন আমরা ব্রিং অ্যাবভ অবজেক্ট ওটা ইউজ করবো, ঠিক আছে। আমি এরপর অপশনটা কি, সেন্ড আন্ডার অবজেক্ট। এখন সাপোজ আমি উল্টাটা বলতেছি, 1 নাম্বার আছে তো আগের মতো 1 নাম্বার আমার কলাম আছে, 2 নাম্বারে লাইন আছে, 3 নাম্বারে ওয়াইপ আউট আছে। এখন আমি সিলেক্ট করছি 2 নাম্বারে যে লাইন তাকে, তাহলে 2 নাম্বারের লাইনকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চাচ্ছি তার ওয়াইপ আউটের নিচে নিতে, তখন আমরা কাকে ইউজ করবো, সেন্ড আন্ডার অবজেক্ট। সেন্ড আন্ডার অবজেক্ট করে ওই যে ওয়াইপ আউটের নিচে নিয়ে যেতে পারবো স্পেসিফিক্যালি, মাঝখানে চলে আসবে, লাইন লাইন নিচে চলে আসবে, তাহলে 2 থেকে ওই যে ওটার নিচে চলে যাবে। বুঝে যাচ্ছে ব্যাপারগুলো? 4টা অপশন, এই 4টা অপশনকে আমরা কাজে লাগাবো। দেন আপনারা সিলেক্ট করে রাইট ক্লিক করেন, অপশন ড্র অর্ডার অপশনটা আছে কিনা, এখানে ক্লিক করার পর যাকে সিলেক্ট করতে চান তার উপর ক্লিক করতে হবে, তাই না? যদি আপনার সিলেকশন সাইক্লিং অন থাকে, অনেক সময় আমরা কাজ করতে গিয়ে সিলেকশন সাইক্লিং অন থাকলে এটা আসবে, এই জন্য আমরা এটাকে অফ করে রাখি অনেক সময়, তাই না? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাকে কি করে রাখি, অফ করে রাখি। কিন্তু অফ করে রাখলে আপনি এই অপশনটা পাবেন না। এখন আমরা যেহেতু এখানে লাগবে ড্র অর্ডারের ব্যাপারটা, যখনই আপনি কোন একটা অবজেক্ট উপরে আর নিচে নিতে চাইবেন তখন আপনাকে ড্র অর্ডার ব্যাপারটা কি করতে হবে, কাজে লাগাতে হবে। তখন আপনাকে এই সিলেকশন সাইক্লিংটাও কাজে লাগাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা আগে প্রথমে বুঝলাম, তাহলে কি বুঝলাম, যে আমি যখন এখানে ক্লিক করতেছি পলিলাইনকে সিলেক্ট করলাম সাপোজ, তাহলে পলিলাইনকে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে আমি ড্র অর্ডার এসে যদি সবার সেন্ড টু ব্যাক দিয়ে দিই, সবার নিচে কে চলে যাবে, পলিলাইনটা চলে যাবে, তাই না? দেন এখন কি দেখা যাচ্ছে, ওয়াল দেখা যাচ্ছে, ওয়াইপ আউট দেখা যাচ্ছে। তাহলে ওয়াইপ আউটের নিচে চলে গেছে কে, কলামটা, তাহলে কলামকে আর দেখা যাচ্ছে। তাহলে এই ব্যাপারগুলো আমাকে এখন প্র্যাকটিস করব আমরা ইয়ে দিয়ে, ঠিক আছে। এটার একটা টুলবার আছে, আমরা যে ড্র অর্ডার বলতেছি না 4টা অপশন, এই 4টা অপশনে একটা টুলবার আছে। এই টুলবারটা যদি খেয়াল করেন, আমার এখানে একটা টুলবার এখানে আমার ডক করা আছে, আপনাদের আছে? এই টুলবারটাকে এখানে ডকিং করা আছে কারো? হ্যাঁ আছে না? ম্যাক্সিমাম আমাদের এখানে যেটা আমরা কাজ করতেছি অন্যদের তাদেরকে এখানে নিয়ে আসছে, এটা ডিফল্ট অবস্থায় এটা কি থাকবে, এখানে থাকবে না। আমি এটাকে ক্যান্সেল করে দেখাই, এটা থাকবে না। তাহলে আপনি যেমন বললাম প্রপার্টিজ, লেয়ার প্রপার্টিজ আমরা ডক করে রাখছি, ঠিক সেম আপনি যদি বারবার রাইট ক্লিক করে ড্র অর্ডারে যেতে না চান, আপনি ওই টুলবারটাও কি করে রাখতে পারেন, এখানে এনে রাখতে পারেন। কিভাবে আনবো সেটা হচ্ছে, সবাই টুলসে আছেন, মেনু বারের টুলসে, মেনু বার আছে যেটা মার্ক করে নাকি, আমরা কমান্ড শিখতেছি না, মানে এখানে টুলবারের টুলসের শর্টকাট শিখতেছেন আমরা, যেহেতু এটাকে একবার ইউজ করতেছি। আসেন, আসার পরে টুলবার নামে একটা অপশন আছে, দেখেন সবাই পাইছেন? টুলবারে আসার পরে এখানে অপশন আছে দেখেন অটোক্যাড, অটোক্যাডে মাউস টানেন আর কি। তাহলে অটোক্যাডে মাউস টানার পরে দেখবেন আপনার সকল টুলবারের একটা লিস্ট আসবে, এখানে অটোক্যাডে যতগুলা টুলবার আছে সকল টুলবারের একটা লিস্ট আসছে, সবগুলা। কিন্তু আমাদের যে ড্র, আমাদের তো আপডেট ভার্সনের ড্র, মডিফাই এগুলো এখানে থাকে, সেজন্য আমাদের লাগে না। আমরা এখানে আমাদের নাই কোনটা, আমরা এখন কোনটাকে আনতে যাচ্ছি, কোনটাকে, কোন টুলবারটাকে, হ্যাঁ ড্র অর্ডার টুলবারকে, ড্র টুলবার না, ড্র টুলবার তো এগুলা লাইন, পলিলাইন এগুলো তো এখানে আছে। কাকে আনতে যাচ্ছে, ড্র অর্ডার। দেখেন এই যে ড্র অর্ডার, ঠিক আছে, ড্র অর্ডার। আপনি যেটাতে ক্লিক করেন সেটা কিন্তু এখানে অ্যাক্টিভ হবে। আপনি যদি ড্রতে ক্লিক করেন, ড্রতে ক্লিক করেন, দেখেন যে ড্র টুলবার চলে আসছে, যেটা 7 এ এরকম ছিল, অটোক্যাড 2007 এ এইভাবে থাকতো, ঠিক আছে। তো আমার ড্র টুলবার তো আমাদের আপডেট ভার্সনে এখানেই দিয়ে দিচ্ছে, হোম ট্যাবেই দিয়ে দিচ্ছে, সেজন্য আমাদের এগুলা আর এখানে আনতে হয় না। তো আমি এটাকে সিলেক্ট ক্যান্সেল করলাম। তাহলে কাকে আনবো, টুলসে এসে টুলবারে আসলাম, অটোক্যাডে এসে আপনি এইভাবে যে কোনো টুলবারকে এনে রাখতে পারবেন। এটা একটা আমরা শিখে নিলাম আর কি। তাহলে আমার আপাতত হচ্ছে কোনটাকে আমরা ড্র অর্ডারকে, ঠিক আছে। ড্র অর্ডারে ক্লিক করলে দেখবেন আপনার এটা এখানে ডকিং হয়ে যাবে। আমি যেহেতু এখান থেকে বের হয়ে নিয়ে আসছি, এটা সেজন্য বাইরে আসছে।
তাহলে আমি এই যে এটাতে ক্লিক করে ডানে এনে এটাকে ডক করে রাখলাম, ঠিক আছে। আপনাদের অটোমেটিক ডক হয়ে যাওয়ার কথা, তাই না? ডকিং হয়ে থাকার কথা আর কি এখানে। তো এটাকে এই যে উপরে যে সিম্বল ডট ডট গুলো আছে এটাতে ক্লিক করে ধরে আপনি টেনে যে কোনো জায়গায় নিতে পারবেন। এখানে ক্লিক করে ধরে আপনি চাইলে উপরে নিচে যে কোনো জায়গায় তাকে বসাতে পারবেন, ঠিক আছে। তো আমাদের ওখানে থাকলে সুবিধা আমরা পাশে রাখি, ঠিক আছে। আরো কিছু দরকার হলে পরবর্তীতে আমরা এখানে নিয়ে আসবো এগুলাকে, ঠিক আছে। আসছে সবার, আমরা পারফেক্টলি বুঝতে পারবো ব্যাপারগুলো। আমার এখানে কি আছে, ওয়াইপ আউট, পলিলাইন। এখানে আমরা আর কয়েকটা পলিলাইন ড্র করি। এই যে এখানে জাস্ট কালারটা আমি চেঞ্জ করি। আমি চারটা এই যে গ্রিন কালার করলাম, রেক্টেঙ্গেল নিলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উপর একটা যেটা পড়াচ্ছি সেটা সবার উপরে থাকতেছে না, তাই না? আবার এটাতে কালার চেঞ্জ করে আমি চারটা নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আরেকটা সেম সাইজের, অবশ্যই সেম সাইজের, একটার উপর ওভারল্যাপ করে থাকতে হবে। এখানে কয়টা সাবজেক্ট এখন? চারটা। আগে দুইটা ছিল, এখন চারটা দিলে আমি তাহলে চারটা অপশন বুঝবো আর কি। যেমন এখানে পলিলাইন সব ম্যাজেন্টা কালারটা সবার উপর আছে, আমাকে যদি বলা হয় ম্যাজেন্টা কালারটাকে সবার নিচে নিয়ে যাও, তখন কি করবো? হ্যাঁ, এই যে পলিলাইনকে সিলেক্ট করলাম, যাকে যাকে নিচে নিয়ে যাবো তাকে সিলেক্ট করলাম। এরপর এখানে অপশনগুলো আছে, দেখেন প্রথম অপশনটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, তারপরটা সেন্ড টু ব্যাক। তাহলে এখন আমি সবার নিচে নিয়ে যেতে চাইলে কি দিব? সেন্ড টু ব্যাক। এই যে সেন্ড টু ব্যাক দেওয়ার পরে দেখেন এখানে যখন ক্লিক করব যে পলিলাইনটা সবার নিচে চলে আসছে, মানে ম্যাজেন্টা কালারটা। ওকে, এখন যদি বলি ম্যাজেন্টা কালারটাকে সবার উপরে নিয়ে আসো, তখন কি করবেন? হ্যাঁ, এই যে পলিলাইন, এই যে এখান থেকে সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করলাম, এবার সেন্ড টু ব্রিং টু ফ্রন্ট, তাহলে এটাতে ক্লিক করলে আবার সবার উপরে চলে আসবে। তাহলে ব্যাপারটা বুঝছেন, সবার নিচে নিয়ে যাওয়া, সবার উপরে নিয়ে আসা। এখন এরপর অপশনটা বুঝবো, এটা হচ্ছে কি ব্রিং অ্যাবভ অবজেক্ট, ব্রিং অ্যাবভ অবজেক্ট। তাহলে ব্রিং অ্যাবভ অবজেক্ট বলতে কি বোঝাচ্ছে? সাপোজ আমি এখান থেকে বুঝাই যে আমি চাচ্ছি যে ওয়াইপ আউটটা কত নাম্বার আছে? 3 নাম্বার আছে। আমি চাচ্ছি ওয়াইপ আউটটাকে এই যে গ্রিন কালারের পলিলাইন আছে এটার উপরে আসবে, ঠিক আছে। কার উপরে আসবে? গ্রিন কালারের, এটা গ্রিনের উপরে। তার মানে ওয়াইপ আউটটা 3 থেকে 2 এ আসবে, তাহলে পলিলাইনটা 2 থেকে কততে চলে আসবে? 3 এ, অটোমেটিক 3 এ চলে আসবে, তাই না? আর অন্যদের তো কি, অন্যদেরটা চেঞ্জ হবে না। তাহলে এটাকে বলে কি ব্রিং অ্যাবভ অবজেক্ট। কার উপরে? যে কোনো অবজেক্ট। আমি চাইলে পলে এই যে এটাকেও যে কোনো একটা এই যে গ্রিনের উপরে নিয়ে আসতে পারি, অথবা আমি চাইলে এটাকে এটার উপরে। তাহলে কোন একটা নির্দিষ্ট অবজেক্টকে আরেকটা নির্দিষ্ট অবজেক্টের উপর আনতে হলে তখন কি করবো? ব্রিং অ্যাবভ অবজেক্ট দিব, ঠিক আছে। এই যে আমি বলছি ওয়াইপ আউটকে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর কি দিব? এটা ব্রিং অ্যাবভ অবজেক্ট। যখন ব্রিং অ্যাবভ অবজেক্টে ক্লিক করব, কার উপর আনবো এটা বলছি এখনো না। তাহলে আমি যখন ব্রিং অ্যাবভ অবজেক্টে ক্লিক করব তখন আমাকে অপশন দিবে যে সিলেক্ট রেফারেন্স অবজেক্ট। তার মানে কি কার উপর আনবো? যখন আমি এখানে এসে আবার ক্লিক করব, আমাকে এখানে যে কার উপর আনবো বলছিলাম, গ্রিনটার উপরে, গ্রিনটার উপরে, এটার উপরে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর এন্টার দিলাম। এখন সে তাহলে আমার গ্রিনটা 3 নম্বরে যাবে, ওয়াইপ আউটটা আমি এখানে ক্লিক করে দেখি, যে দেখুন 2 নম্বরে ওয়াইপ আউট, 3 নম্বরে পলিলাইন, ঠিক আছে। এখন আমি যদি বলি যে আমার এই যে পলিলাইন যেটা আছে 3 নম্বরে, অথবা আমরা এটা 3 নম্বরে, এটাকে এই পলিলাইন যে 4 নাম্বার আছে এটাকে সবার নিচে দিলে চলে আসে, তাই না? এখন আমি বলছি যে আমার এই যে পলিলাইন 1 নাম্বার আছে, আমি আবার 1 নম্বরে যে আছে তাকে আমি চাচ্ছি এই যে গ্রিন যেটা আছে এটার নিচে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? গ্রিনের নিচে। তাহলে 1 নাম্বারটা কত নাম্বার আসবে? 4 নাম্বার। তো 4 তো সে তো থেকে যাবে 4 এ, তাকে তো চেঞ্জ করতে চাই। আমরা 1 নাম্বারকে 3 এ নিব। তাহলে তার মানে কি বোঝাচ্ছে? অটোমেটিক এটা 1 এ চলে আসবে, 2 এ চলে আসবে, তাই না? তার মানে এখানে টার্গেট হচ্ছে এই যে ম্যাজেন্টা কালারের পলিলাইনটাকে কার নিচে নিয়ে যাওয়া? গ্রিন পলিলাইনের নিচে যাওয়া। এটাকে বলে স্যান্ড আন্ডার অবজেক্ট, স্যান্ড আন্ডার অবজেক্ট, ঠিক আছে। দেখেন আমি কি বলছে, এখানে সিলেক্ট করলাম, এই যে 1 নাম্বার পলিলাইনকে সিলেক্ট করলাম, এই যে এটাকে কি বলছে? স্যান্ড আন্ডার অবজেক্ট। এটাতে যখন ক্লিক করব আমাকে আবার ওই যে ঠিক সেম রেফারেন্স অবজেক্ট দিবে। আবার ক্লিক করলাম, কার নিচে নিয়ে যাবো বলছিলাম? এইটা। তাহলে ওটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এন্টার দিব, ঠিক আছে। এখন আমরা দেখলে কি দেখতে পাচ্ছি যে অটোমেটিক ও 2 নম্বরে ছিল, সে 1 এ চলে আসছে, 3 নম্বরে ছিল 2 এ চলে আসছে। তাহলে 1 থেকে
3 চলে আসছে, ওর পজিশন কি চেঞ্জ হয় না। ঠিক আছে, এইভাবে 4টা অপশনকে কাজে লাগায় আপনাকে কোন একটা অবজেক্ট একেবারে সবার নিচে সবার উপরে কোন একটা নির্দিষ্ট অবজেক্টের উপর আনতে হচ্ছে, তখন আপনি কি করতে পারবেন, এগুলা কাস্টমাইজ করতে পারবেন। ওকে, এখন এখানে আমি এটাকে ইমপ্লিমেন্ট করি। এখানে আমি যদি ক্লিক করে আমার কি আছে, লাইন আছে 1 নম্বরে, ওয়াইপ আউট আছে 2 নম্বরে, 3 নম্বরে আছে কে পলিলাইন। এখন আমার এখানে করতে হবে কি, পলিলাইনটাকে 1 নম্বরে আনবো, ওয়াইপ আউট 2 নম্বরে থাকবে, লাইনটা 3 নম্বরে আসবে, তাই না? এটা তো হওয়ার কথা, কেন পলিলাইনকে পলিলাইন ওয়াইপ আউটের উপরে থাকবে, ওয়াইপ আউটটা পলিলাইনের নিচে থাকবে, লাইনটা প্রিন্টে আসবে না। ঠিক আছে, তাহলে কি করবো এখানে, মানে আমি যেটা একটু চেঞ্জ করে ফেলতে, তাহলে প্রথমে কি করতে পারে, আমি এই যে পলিলাইনকে যদি এটার উপরে আনি তাহলে লাইনটা উপরে থেকে যাচ্ছে, তাই না? আগের লাইনকে সবার নিচে নিয়ে যাব, তারপর এটাকে সবার উপরে নিয়ে আসবো, তাই না? এটা করতে পারে। লাইনকে ক্লিক করলাম, সেন্ড আন্ডার অবজেক্ট, তাহলে পাঠালাম। এরপর আবার আসলাম, তাহলে এই যে পলিলাইনকে সিলেক্ট করলাম, ব্রিং অ্যাবভ অবজেক্ট, তাই না? এখন এখানে ক্লিক করার পরে ওয়াইপ আউটের নিচে কি আছে, লাইন আছে। তারপর আমার দেখা যাচ্ছে কেন লাইনগুলা, এই লাইনটা, এই লাইন দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আমি এখানকার লাইনকে কি করছি, ইয়েতে নিয়ে গেছি, তাই না? এই লাইনগুলোকে তো নিচে নিয়ে যায় নাই। ঠিক আছে, আমরা কি করবো, এই লাইনগুলোকে সিলেক্ট করলাম, সেন্ড আন্ডার অবজেক্ট করে দিলাম। ঠিক আছে, যেটা আমি ওই যে কয়েকবার চেঞ্জ করছি, এই জন্য আমাকে বারবার বিভিন্ন কাজ করতে, যখন কিন্তু আমি যখন প্রথমবার বসাচ্ছি তখন অটোমেটিক লাইনগুলো কি হয়ে যাচ্ছিল, কেন লাইনগুলো তো অটোমেটিক নিচে পড়তেছে। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে যে বলছিলাম আমার ওয়াইপ আউটের কালার এবং ওয়াইপ আউট যেহেতু 1 নাম্বার আছে, ওয়াইপ আউটের কালার এবং আমার কলামের কালার যদি একই হইতো, এখানে আমাকে আর ওয়াইপ আউটকে নিচে নিয়ে যেতে হইতো না। ঠিক আছে, তখন কি ওয়াইপ আউট উপর আছে না কলাম উপর আছে সেটা আমার ঠিক না, তাই না? কিন্তু আমার যেহেতু এখানে কি আছে, এখানে যেহেতু ওয়াইপ আউটের কালারটা ইয়ে আছে, তাহলে আমাকে ওয়াইপ আউটকে কোথায় নিতে হবে, এখানে এক্ষেত্রে কোথায় নিতে হবে, যে ওয়াইপ আউটকে পলিলাইনের নিচে নিতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে কি সেন্ড আন্ডার অবজেক্ট। ওকে, তো আপনারা কাজ করার সময় কি করবেন, ওয়াইপ আউট এবং কলামের কালার একই রাখবেন, একই রাখবেন। কেন, কারণ যাতে উপরে ওয়াইপ আউট থাকলেও কলামের মানে সে প্রিন্ট হবে, প্রিন্ট হলে কি কলামটাই দেখা যাবে। ঠিক আছে, যাতে আপনাকে নিচে নিতে না, আর অটোমেটিক লাইনগুলো তো নিচে পড়েই যাবে। ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে আরেকটা অপশন হতে পারে কিভাবে আপনার, আমি একটু এগুলাকে অফ করে ফার্নিচার লেয়ার গুলাকে, ফার্নিচার গুলো আমার কলাম পজিশনে প্রবলেম করতেছে, আমি ফার্নিচার গুলো অফ করলাম। ওকে, আচ্ছা, এখানে এই জায়গায় আমাকে কলাম প্লেস, সাপোজ এখানে আমি কলাম প্লেস করব, এখানে যদি আপনি কোনাকুনি প্লেস করতে চান তাহলে তো ইজিলি খুব মানে ইয়া করে কোনাকুনি প্লেস করতে পারবো। এখানেও যদি আমাকে কোনাকুনি প্লেস করতে বলে আমরা কোনাকুনি প্লেস করতে পারবো। সাপোজ কোন একটা জায়গায় আমি এমন ভাবে বসাই যাতে অন্য একটা অপশন আমরা শিখতে পারি। এই জায়গায় এগুলো আমরা, আচ্ছা এগুলো আগে বসাই ফেলি, যে কোনো কলাম র্যান্ডম এখানে সাইজ নিয়ে আপনি এগুলো বসাই দেন, তাহলে আমি পরের প্রস্তুতিটা শিখাই। এই কোণাটা ধরে উপর থেকে আসে একটা, এই যে কোণা ধরে এটাতে এই কোণায় বসাই দিলাম, এরপরে এটাকে ধরে কপি করে এই কোণায় বসাইলাম। আরেকটা অপশন আমরা শিখবো, এটাকে এখান থেকে কোণা ধরে এখানে নিয়ে যাবো। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, সিঁড়ি ঘরের ক্ষেত্রে অনেকের এই প্রবলেমটা হয়। কি প্রবলেম, সাপোজ এটা যদিও আমাদের ক্যাডের ব্যাপার না, তারপর আমি প্র্যাকটিক্যাল কথাবার্তা বলতেছি যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। দেন সাপোজ এখানে আমি অনেক সময় আমরা এটা কত দিয়েছি, 42 ইঞ্চি, তাই না? আমাদের ওয়াল থিকনেস কত, কিন্তু উপরে যখন বিম দিব, বিমের থিকনেস কত থাকে, মিনিমাম 10 ইঞ্চি, তাই না? যখন বিম হবে তাহলে বিমটা এখানে ভিতরে চলে আসবে না, আরো 5 ইঞ্চি ভিতরে আসবে না? তাহলে বিম যদি এইদিকে ভিতরে আসে, আপনার এই যে সিঁড়িঘরটা কি 42 ইঞ্চি ক্লিয়ার থাকবে, তো 5 ইঞ্চি বাদ হয়ে যাবে, তার মানে 5 ইঞ্চি ছোট হয়ে যাবে। অনেকে দেখবেন সিঁড়িঘরে এই বিমটা কোন দিকে বাইরে থাকে, সিঁড়িঘরের দিকে বাইরে হয়ে থাকে, এবং এটা অনেক সময় অনেকে কি ধাক্কা খায়, এটা থেকে উপরের থেকে যেতে এটা কি কোথায় আছে, বাইরে বের হয়ে আছে, তো এটা দেখতেও সুন্দর দেখা যায় কি। আবার অনেকে কি আপনার সিঁড়িঘরের যে 42 ইঞ্চি রাখার কথা, সেই 42 ইঞ্চি কি নাই, সেক্ষেত্রে কলাম এটা যদি স্ট্রাকচার ডিজাইনের ব্যাপার, তখন আমরা কলাম প্লেস করার সময় এটাকে এভাবে প্লেস করাটা প্রেফার করি। ঠিক আছে, এইখান থেকে এদিকে। ঠিক আছে, তার মানে আমার বিম এখন কোন দিকে বসবে, রুমের দিকে চলে যাবে না, এখান থেকে রুমের, হ্যাঁ এটা এই পাশে মুভ করে দিছে আর কি, জাস্ট এই পয়েন্ট থেকে কি করছি, ওইদিকে বসাইছিলাম,
এদিকে দেখেন এখানে বসেছিলাম, জাস্ট আমার বসাতে হবে কিন্তু এই পয়েন্টটা, এখানে কিন্তু ওয়াল আছে, এই ওয়ালের এই বরাবর, তাই না? ওইটাই ট্র্যাক করছে আর কি। সিলেক্ট করলাম, মুভ দিলাম, এই যে পয়েন্টটা সিলেক্ট করলাম, এরপরে এই যে পয়েন্টের সাপেক্ষে এখানে ট্র্যাক করে নিয়ে আসি। ঠিক আছে, বোঝাতে পারছি তো? এই ব্যাপারটা বোঝাতে পারছি। কলাম মানে সিঁড়িঘরের ক্ষেত্রে কলাম পজিশনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এখানে কি হবে, এখানে তো সেই প্রবলেম থেকে যাচ্ছে, তাই না? এই যেহেতু আমি কলামটা কিভাবে প্লেস করতেছি, একেবারে আউট স্ল্যাশে প্লেস করতেছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো অনেকে মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে যখন ডিজাইন করার সময় সে করে দিচ্ছে, কলাম প্লেসও করে ফেলছে, যখন সিঁড়িঘর করে করে যখন উপরে উঠতেছে তখন কি ব্যাপারটা মাথায় আসে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তখন আপনি যদি এখানে 42 ইঞ্চি ক্লিয়ার পেতে চান, এই কলামটাকে কোন দিকে প্লেস করতে হবে, মানে এইদিকে প্লেস করতে হবে, এদিকে বাইরের দিকে প্লেস করতে হবে, তাই না? তখন আপনি কি এদিকের এটা ক্লিয়ার পাবেন। ক্লিয়ার, এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাই। এটাকে তখন এটা সাধারণত আমাদের দেশে এরকম করে না, যেহেতু ওইদিকে জায়গা এদিকে প্লেস করা মানে কি, কলামটা এদিকে প্লেস করা মানে হচ্ছে, কলামটা ওইদিকে প্লেস করা মানে কি বোঝায়? হ্যাঁ, আমার সরি, এভাবে তো না, এভাবে না, এই ওয়াল থেকে এদিকে, ঠিক আছে, এভাবে। তাহলে এটা করলে কি হয়, এই কলামের সেন্টার থেকে এই ফুটিংটা ওইদিকে, অনেক সময় আমরা সাপোজ আমরা চাচ্ছি 1.5 ফিট 2 ফিট, তাহলে আপনার ফুটিংটা ওইটা ওই অনুযায়ী সেন্টার করতে হলে এটার দিকে বাইরে যদি জায়গা থাকে ওটাই প্রেফারেন্স করবে, ঠিক আছে? যেমন আমি একটু দেখে আমি খেয়াল করেন কলাম কিভাবে প্লেস করা হয়েছে, দেখছেন? তার মানে কি, এই যে এটা তো অবশ্যই এই যে ওয়ালের সাথে ফ্লাশ, এবং এখানে কি করছে, এই যে ওয়াল যেটা আছে এটা থেকে বাইরের দিকে দিয়ে করা হয়েছে, যাতে এখানে যে যতটুকু ক্লিয়ার পাওয়ার কথা ঠিক পুরোপুরি আমরা ক্লিয়ারটা পাই। এটা কিন্তু প্র্যাকটিক্যালি এই প্রবলেমটা অনেকের বাসায় এই ফেসটা থাকে, যে এটা যদি এদিকে জায়গা না থাকতো তাহলে কি, তখন আমাকে কলামটা কি করতে হতো, ভিতরের দিকে দেয়, কিন্তু ভিতরের দিকে দিলে যখন বিমটা করে, বিমটা 5 ইঞ্চি দিতে পারবে না। প্ল্যান করছে ওয়াল দিয়ে, ওয়াল হচ্ছে কত 5 ইঞ্চি, কিন্তু বিমটা 5 ইঞ্চি না, তখন বিম করার পরে দেখা যায় কি 5 ইঞ্চি জায়গা দেখা যাচ্ছে। এটা অনেক সময় কি হয়, অনেকে বাড়িও খায়, অনেকে আপনার জায়গা যেহেতু 5 ইঞ্চি কমে গেছে, ফার্নিচার উঠাইতেও কি হয়, অসুবিধা হয়, আবার ক্লিয়ারটা থাকে না। তো দেখছেন আমরা এখানে কিভাবে প্লেস করছি, এটাকে আউটার, এবং এটাকে প্লেস করে বাইরের দিকে প্লেস করে, এটা যে বাইরের দিকে একটা ডিজাইনের মতো মানে কি আলাদা করে দেখা যাচ্ছে আর কি। তো এই জিনিসগুলো কিন্তু এটা পসিবল হবে কখন, সে যেহেতু তার এদিকে জায়গা আছে, আমি এটার সেন্টার ধরে এদিকে তার ফুটিংটা আসতে পারতেছে সেই অনুযায়ী, তাই না? এই জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার স্যাপার। আচ্ছা, আমরা এখন প্লেস করা শেষ করে আরেকটা অপশন দেখি আমরা। তাহলে এখানেও ঠিক সেম, আমরা এই 2 নাম্বার কলামটা এখানে প্লেস করে কপি করলাম, এখান থেকে এই পয়েন্ট, এটা যেহেতু আমরা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি এই সেটটার সাপেক্ষে যেহেতু করছি 10 ইঞ্চির সাথে যাতে কি বিমটা যাতে আবার ঠিকঠাক মতো মিলে, আমি এখানে একই সাইজের কলামটায় বসা দিচ্ছি, তাহলে আর ব্যাপারটা প্রবলেম থাকবে না। একই সাইজের এই যে কলামটা কপি করে এই পয়েন্টটা ধরে আমি এই পয়েন্টের সাপেক্ষে বসাইলাম, তাহলে আমার ওই প্রবলেমটা থাকবে না। ওকে, আর এই ক্ষেত্রে যেহেতু কলামটা কোন দিকে দিছি, এই পাশে ফ্লাশ করছি, তাই না? তাহলে আমাকে এই কলামটাও করতে হবে কি, করলে এদিক থেকে এদিকে ফ্লাশ করতে হবে, তার মানে রুমের ভিতরে ঢুকবে, এটা একটা কি ব্যাপার থাকতে পারে, ঠিক আছে? অথবা আমরা এমন ভাবে বসাতে পারি যে সাপোজ আমি এখানে এই কলামটা বসাতে যাচ্ছি, হ্যাঁ, কপি করলাম, আমি এই পয়েন্টটা বসাতে চাচ্ছি, এই যে এখানে বসালে কি হবে, আমি যদি এই কলামটা এভাবে বসাই দিই, প্রবলেম কি হবে বলেন তো? হ্যাঁ, না, এটা তো আর উঠতেছি না, তাই না? কি প্রবলেম হতে পারে? হ্যাঁ, দরজার একটা প্রবলেম আছে, এই যে এখানে, তার মানে এই যে এখানে এই জায়গায় আমি বসাই দিচ্ছি এখান থেকে এদিকে, তাহলে আমার দরজার জন্য যে 4 ফিট জায়গা ছিল সেটা কি থাকবে না, তাহলে আমি সেভাবে প্লেস করতে পারতেছি না। আচ্ছা, এটাকে এভাবে প্লেস করলাম না, এটাকে করলাম এভাবে, কিভাবে, এভাবে, তাহলে কোনো প্রবলেম আছে? হ্যাঁ হ্যাঁ, এখনো প্রবলেম আছে। কি প্রবলেম? এই যে বিমের কথা বলছি আপনারা, আমরা যখন এখান থেকে এখানে বিম টানবো, তাহলে এটা তো কলাম এখানে, তাই না? তাহলে এটা সব এখান থেকে এদিকে দিতে পারবো, আর 10 ইঞ্চি হলে এইদিকে আসবে, তাই না? তাহলে এটা কোথায়, এটার বাইরে চলে আসবে না,
এই কলামের ভিতরে আর থাকবে, কারণ এখানে তো 5 ইঞ্চি, আরো 5 ইঞ্চি বাইরে চলে আসবে না, তাহলে কলামের ভিতরে আর থাকতেছে না। এটা একটা কি প্রবলেম। এই প্রবলেমটা আমরা কিভাবে সর্ট আউট করতে পারি, এটাকে হয়তো আমরা এমন ভাবে বসাবো, মুভ করলাম এই পয়েন্টটাকে কিসের সাপেক্ষে, এই যে এই পয়েন্টের সাপেক্ষে, ঠিক আছে, ট্র্যাক করে ট্র্যাকিং পয়েন্ট আমরা 5 ইঞ্চি এদিকে মুভ করলে হয়ে যেত আর হয়ে যাবে কি, মানে এটা যেহেতু এদিকে 5 ইঞ্চি, এদিকে কত ইঞ্চি আছে, মানে এদিকে 5 ইঞ্চি, আমার বিমটা আরো 5 ইঞ্চি থাকবে, তাই না? আমরা সেই পার্সপেক্টিভে এটাকে 5 ইঞ্চি মুভ করে দিলে হবে। সিলেক্ট করলাম, এম করলাম, এখান থেকে অর্থমোড অন রাখলাম, 5 লিখে এন্টার করলাম, তাহলে আমার কি আর ওই যে বিমের সাথে প্রবলেম থাকলো না, দরজার সাথে কি প্রবলেমটা থাকবে না, ঠিক আছে? মানে বিমটাও প্রপারলি আমি এটার উপর আসবে, কলামের উপরে ঢুকবে, আবার ওয়ালটা কি মানে আমার দরজার জন্য 4 ফিট ক্লিয়ার থাকলো। এই জিনিসগুলা ব্যাপার আছে। এখন এটা এভাবে বসানোর পরে আমি কি এটাকে এভাবে বসাতে পারতেছি? হ্যাঁ, এখান থেকে তো বিম আসবে নাকি, এখান থেকে বিম এভাবে যাবে, এখান থেকে 10 ইঞ্চি হলে বিম কোথায় চলে আসবে, ওটার বাইরে চলে আসবে, তাই না? তাহলে এটাকে কি করতে হবে, এটাকে প্লেস করার সময় আমাকে তাহলে মেনটেন করে এইটার সাপেক্ষে করতেছি আমরা, এটা কোনো ইস্যু, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে কি কলাম, বিম, ওয়াল, এগুলা ম্যাচ করে করে কি করতে হয়, যদি এগুলা যারা ডিজাইন করে, ডিজাইনারই আপনাকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট মানে বলে দিবে যে এটা এইভাবে। যখন আপনি দেখবেন যে এই ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তখন আপনাকে এটাকে এভাবে কি করতে হবে, সর্ট আউট করতে হবে। যে আপনি যদি এখানে কলামটা এভাবে প্লেস করে, আমার দরজার সাইজে প্রবলেম হচ্ছে, আমি যদি কলামটা এভাবে প্লেস করি, পরবর্তীতে বিমে প্রবলেম হচ্ছে, তাই না? যখন বিম লেআউট করবো তখন আমি প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারতাম। এখন আগে থেকে যদি আপনার আইডিয়া থাকে, তাহলে এই প্রবলেমটা কি, আর আপনার পরবর্তীতে যেমন আমি এখানে কলামটা ওইদিকে বাইরে করে দিচ্ছি, এই কলামটা ওইদিকে বাইরে করছি, এই কলামটা ওইদিকে বাইরে করছি, আর এই কলামটাও বিম যাতে 10 ইঞ্চি পদে ঠিকঠাক মতো কলাম টু কলাম পরে, তাহলে কলাম গুলাকে ওইভাবে কি প্লেস করছে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা প্রসেসে আমার করতে পারে, সেটা হচ্ছে কি এখানে কলাম যদি দেখেন, এখানে কলামটা কিভাবে বসছে, এখানে এই কলামটা যদি আমি হিসাব করি, এই কলামটা তারা বসানোর সময় মানে এই যে ওয়াল আছে না, এই ওয়ালটাকে এসে সাপোর্ট করছে, তাই না? এখান থেকে এদিকে আসছে, ঠিক আছে, এবং এই ওয়ালের মাঝখান বরাবর বসছে। তাহলে এখানে কি এই ওয়ালের উপর কোনো কি পয়েন্ট আপনি পাবেন? মানে এই কলামটা যদি আপনি প্র্যাকটিক্যালি প্লেস করতে চান, সাপোজ এই ধরনের একটা কলাম আপনাকে প্লেস করতে হচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে একটা রেফারেন্স হচ্ছে এই কলামটা এটার বরাবর আছে, কিন্তু এটা বরাবর থাকলেও এই ওয়ালের কোথায় আছে, মাঝখানে আছে। তখন আমরা কি করতে পারি এই কন্ডিশনে ইজিলি বসানোর জন্য, এখানে কোন একটা আমি একটা সিচুয়েশন ক্রিয়েট করি আর কি, যে আমার ইন কেস এখানে আমরা বসাবো না, তারপর আমি জাস্ট বুঝার সুবিধা করতে চাই কি, আমি এখানে একটা কলাম প্লেস করব, ঠিক আছে, এই যে এটা বরাবর একটা কলাম প্লেস করব এইভাবে, মানে এটা ওই যে ওখানে যে ব্লক আছে না, ওটাকে বোঝার জন্য, ঠিক আছে, আমরা এখানে করতেছি। যদি আমরা আমাদের প্রজেক্ট ওখানে করবো না, ওই অপশনটা আমি বোঝার জন্য, ঠিক আছে, আমরা কোনটা এই যে এখানে বসে। ওকে, তাহলে এখানের ক্ষেত্রে অথবা আমরা এখানেও করতে পারি। আচ্ছা, আপনাকে যদি আমি এখন বলি এখানে একটা বিম কলাম বসবে, এখানে একটা কলাম বসবে, এটা কিভাবে বসবে, এই যে এইটা ফেসটা আছে না, এই ফেসটা আছে না, এই ফেস থেকে এদিকে এভাবে বসবে, ঠিক আছে? এটা কিভাবে বসাবেন, খুব সিম্পল। আমরা যাকে বসাতে চাই তাকে কপি করব, যে পয়েন্টের সাপেক্ষে বসাতে চাই সেই পয়েন্টে বেস পয়েন্ট নিব, অটো মোড অফ করলাম, এই যে পয়েন্টের সাপেক্ষে বলছিলাম ওই পয়েন্টটাকে সোজা ট্র্যাক করে নেব, তাই না? খুব ইজিলি আমার কি হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে। আচ্ছা, এটা হইলো। এখন আমি যদি বলি কলামটাকে এই দুই ওয়ালের মাঝখানে বসান, তখন কি করবেন? হ্যাঁ, তখন আপনি টিকে দিয়ে কি করতে পারেন, এখান থেকে এসে এখান থেকে টেম্পোরারি ট্র্যাকিং করে এখানে আসবেন, এরপর আবার 2.5 ইঞ্চি কি ভিতরে আসবেন, তাই না? সেটা করতে পারেন, এটা একটা মানে এটা করতে পারেন। এখন আরেকটা অপশন দেখানোর জন্য আর কি, ওটা তো করতে পারবেন আমি বুঝতে পারছি। এখন আরেকটা অপশন আমরা শিখবো, সেটা হচ্ছে কি সাপোজ আমি আপনি এখান থেকে আমি ট্রিকে কাজে লাগাচ্ছেন, এখান থেকে এসে ট্র্যাকিং করে এখানে সাপোজ বসাইলাম অথবা এখানে বসাইলাম, ঠিক আছে, সাপোজ বসাইলাম, কিন্তু আমি বলছি কি এই কলামটা আমরা এভাবে বসাতে চাচ্ছি না, কলামটাকে আমি বসাতে যাচ্ছি এটা মিডল বরাবর। তখন কি করবেন আপনি, সহজ পদ্ধতি হচ্ছে কি করবেন, মুভ করবেন, কতটুকু মুভ করবেন, 2.5 মুভ করলে হবে, সেন্টার পয়েন্ট বলবে আপনার কলামটা তো 12 ইঞ্চি,
কলাম 12 না, এখন আপনাকে হিসাব করতে হচ্ছে তো নাকি, একজন বলতেছেন আড়াই, একজন বলতেছেন 3, একজন বলতেছেন 4, হিসাবে বসতে হচ্ছে। আমার এত হিসাব আমরা করবো না, না করে কিভাবে আমরা ইউজ করবো সেটা দেখবো, ঠিক আছে? বুঝতে পারছি তো? আপনি হিসাব করে বের করতে পারবেন, যেটা এটা যদি 6 হয়, এটার মিড পয়েন্ট মানে 12 হয়, মিড পয়েন্ট থাকবে 6, তাই না? তাহলে এটা যদি 5 হয়, এটা থেকে 1 ইঞ্চি দূরে, তাহলে এটা থেকে 2.5 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি আর 2.5 ইঞ্চি যোগ করলে কত? 3.5 ইঞ্চি। আপনাকে হিসাব করতে বসতে হচ্ছে। আমরা এখানে হিসাব করা ছাড়া কিভাবে বসাবো? এটাকে বলে, আমি যদি বলি আমার এই কলামের মিড পয়েন্টটা বসবে এই ওয়ালের মিড পয়েন্টে, ঠিক আছে? টার্গেটটাও এটাই নাকি? তাহলে কলামের মিড পয়েন্ট ওয়ালের মিড পয়েন্টে বসবে। তাহলে এটাকে এখানে আমরা কিভাবে বসাবো? এই ক্ষেত্রে আমরা কি করব? কপি কমান্ডে ঢুকলাম, সরি মুভ কর, যেহেতু আমি বসাই বলছি অলরেডি, মুভ করব। মুভ কমান্ডে ঢুকলাম, ড্র্যাগ করে সিলেক্ট করতেছি, যেহেতু দুইটা অবজেক্ট আছে, এন্টার করলাম। বেস পয়েন্টকে মিড পয়েন্ট, অবশ্যই মিড পয়েন্টটাই আমার এইটার মিড পয়েন্টটা আঁকবো, ঠিক আছে? এখন আমি বলছি মুভ করব কোনো ভ্যালু না দিয়ে, তাহলে কিভাবে দিব? সেটার জন্য একটা কমান্ড আছে, সেটাকে বলে মিড বিটুইন 2 পয়েন্টস, মিড বিটুইন দুইটা বিন্দুর মাঝখানে, ঠিক আছে? তো এটাকে কিভাবে যে আমি এখন করবো, এখন মিড বিটুইন 2 পয়েন্টস এর জন্য কি করতে হয়? এই অবস্থায় আমি শিফট চাপবো, শিফট চেপে রাইট ক্লিক করব, শিফট চেপে রাইট ক্লিক, মাউসে রাইট ক্লিক, দেখেন এখানে অবজেক্ট স্ন্যাপের অনেকগুলো অপশন আসছে, তার মধ্যে যে মিড বিটুইন 2 পয়েন্টস এটা অ্যাক্টিভ হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কোন কোন পয়েন্ট? ওয়ালের এই পয়েন্ট আর ওয়ালের এই পয়েন্ট, ঠিক আছে? অটোমেটিকলি ওই দুটো পয়েন্টের মিডলে বসে যাবে। ইন কেস এরকম যদি হয় আপনাকে কোনো ইয়ার মিড পয়েন্টে বসাতে হবে, তখন হ্যাঁ, আমি আবার রিপিট করতেছি। দেন আমাকে বলা হয়েছে এখানে আমি এখানে কলামটা বসাবো, ঠিক আছে? কিভাবে বসাবো? এইভাবে, ঠিক আছে? তাহলে এখানে তো সাধারণত আমরা এই পয়েন্ট থেকে যে টেম্পোরারি ট্র্যাকিং করে করি, তাই না? টেম্পোরারি ট্র্যাকিং এটাকে ইউজ করি। তো এই ক্ষেত্রে আমরা অন্য জায়গায় ইউজ করি, তাহলে যেমন এখানে আমি ইউজ করতে পারতাম সেম, এখানে আমি একটা কলাম নিলাম, যে কোনো একটা কলামকে আমি এখান থেকে নিলাম, সি ও কপি করলাম, এখান থেকে কপি করে আমি সাপোজ এটাকে বললাম এই পয়েন্টের সাপেক্ষে এখানে আসবে, কিন্তু ওখানে না, কোথায় বসবো? মিড বিটুইন 2 পয়েন্টসে বসবো, তাই না? এখান থেকে আপনি ট্র্যাকিং করে বসাতে পারেন, যেহেতু একটা কমন শিখছি আমরা, ট্র্যাকিং করলে কি ওই পয়েন্টটা আসবেন, এরপর এখানে নিয়ে যাবেন, এটা করতে পারবেন। এই যে এখানে ক্লিক করে এখানে বসাইলাম, ওকে? বসানোর পর আমি বলছি এটা কোথায় বসাতে হবে? মিডলে, ওয়ালের মিডলে। তখন কি করব? এটাকে সিলেক্ট করব, মুভ এন্টার করে মুভ করব, এরপর বেস পয়েন্টটা দিব, এরপর কি করব? এরপর এখন সেকেন্ড পয়েন্ট চাচ্ছে, তখন আমরা কি করব? শিফট চাপবো মাউস কিবোর্ডে, এরপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর মিড বিটুইন 2 পয়েন্টস দিব। মিড বিটুইন 2 পয়েন্টস দেওয়ার পরে যে অবশ্যই কোথায় ক্লিক করতে হবে? ওয়ালের পয়েন্টে, তাই না? এই যে ওয়ালের পয়েন্ট, এই ওয়ালের পয়েন্ট আর এই ওয়ালের পয়েন্ট, ঠিক আছে? যেটা আমার এখানে অলরেডি অবজেক্ট আছে, আমি মিড পয়েন্টগুলো পাবো, স্ন্যাপ করতে পারবো, মানে এই যে স্ন্যাপ এই পয়েন্ট, তাহলে সে দুইটা পয়েন্টের মাঝখানে বসবে। বুঝতে পারছে? এই যে কয়েকটা জিনিস আপনাকে, সেটা হচ্ছে বিভিন্ন পয়েন্টে স্ন্যাপ করা, ট্র্যাকিং করা, টেম্পোরারি ট্র্যাকিং করা, আর মিড বিটুইন 2 পয়েন্টস, এই জিনিসগুলো কাজে লাগাতে দিতে পারে, ঠিক আছে? আর তেমন কোনো আপনার ব্যাপার লাগবে না আর কি, আমার মতে। আমরা একটু দেখি, হ্যাঁ, এই কলামটা দুই ওয়ালের মিড পয়েন্টে বসছে, না? তখন আপনি ওয়ালের মিড বিটুইন 2 পয়েন্টস করে দিতে পারেন। যেমন এখানে এটাও আমি বলছিলাম এখান থেকে ট্র্যাক করে এখানে বসেছি, মিড বিটুইন 2 পয়েন্টস করে দিতে পারবো আমরা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা অপশন দেখি, আরেকটা একটু শিখি, দেখি। আচ্ছা, এখানে যদি আপনাকে আমি বলি, এখন এখানে একটা কলাম বসান, এই যে পয়েন্ট বরাবর সোজা এখানে, তখন কিভাবে বসাবেন? মিডলে না, ওয়াল বরাবর আর কি, ফ্ল্যাশে, ওয়ালের ফ্ল্যাশে। এই যে এই পয়েন্ট থেকে ট্র্যাক করে এখানে নিয়ে আসবেন, যে পয়েন্টের সাপেক্ষে বসাতে চাচ্ছেন সেই পয়েন্ট সবার কি ট্র্যাক করে দিবেন, খুব ইজিলি ট্র্যাক করতে পারবেন।
আবার এখন আপনাকে আমি যদি বলি যে এখান থেকে একটা কলাম বসাতে হবে, এখান থেকে এখানে বসবে এভাবে, এটা সম্ভাব্য আমি অপশন বলতেছি আর কি, ইনকেস যদি লাগে সাপোজ এভাবে বসাবো, এখান থেকে এই পয়েন্ট থেকে 18 ইঞ্চি দূরে, হ্যাঁ, উইদাউট মুভ করা ছাড়া কিভাবে বসাতে পারি? হ্যাঁ, মানে আমরা ট্র্যাকিংটা এখানে হচ্ছে এই পয়েন্ট থেকে আপনি টিকে হলে তো ওয়ান ডিরেকশনে, টিকে আমরা কখন ইউজ করবো? মানে দুইটা অপশন লাগবে, তাই না? আমাকে কি করতে হবে, ওই যে এক্স এ যেতে হচ্ছে ওয়াই, তখন আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে ওটা ইউজ করতেছি। এটা তো কোন ডিরেকশনে? ওয়ান ডিরেকশনে, তাই না? যদি এটা সাপোজ আমি কলামটা এখানে আছে, এভাবে বসাই একটু দেখাই, কপি করলাম, এই কলামটা আমার অলরেডি এখানে আছে, সাপোজ এই পয়েন্টটা আমার অলরেডি এখানে আছে, ঠিক আছে, অলরেডি এখানে আছে। আমি মুভ করলে তো কি করতে পারবো, আমরা ওখানে মুভ করে দিতে পারতেছি ইজিলি। এভাবে না, আমি বলছি কি আমার এখান থেকে কোনো কলাম বসানো নাই, বসানো না থাকা অবস্থায় কি করতে হচ্ছে, আমাকে কোন একটা পয়েন্ট থেকে কিছু দূরে কলামটা বসাইতে হচ্ছে, ঠিক আছে। তখন আমরা কি করব, এটা হচ্ছে আমরা এক্সটেনশন নামের একটা অপশন দেখছিলাম, এখানে যে পয়েন্ট আসলাম, এরপরে আমি এইখান থেকে এইদিকে আসবো, এরপরে এইদিকে তো যেতে পারবো না, তাই না? দুই দিকে যেতে হলে কি করতে হয়, টেম্পোরারি ট্র্যাকিং করতে হয়, ঠিক আছে। এই সাপোজ আমি বলছি কি এটা মিড পয়েন্ট এভাবে আছে, মিড পয়েন্ট থেকে আমি ইয়ে করবো, বলতে সুবিধা হবে, এটা মিড পয়েন্টটা বসবো, এই যে এই পয়েন্ট থেকে এই মিড পয়েন্টটা, এই পয়েন্ট থেকে এই কোথায়, এখানে করে, এখান থেকে 18 ইঞ্চি এদিকে বসাবো, তাহলে কি কেমনে বসাবো, কিভাবে? মানে আমি এই যে বসানোর পর একেবারে এই পয়েন্ট থেকে 18 ইঞ্চি দূরে ওইদিকে বসাবো, কোথায় কোথায় পয়েন্ট সিলেক্ট করে এখানে ক্লিক করব, হ্যাঁ, ক্লিক করলে তো আবার মুভ করতে হবে, আমি হচ্ছে ক্লিক করব না, আবার এখানে বসাবো না, মুভও করবো না, এই অবস্থা আমরা, হ্যাঁ, এত কঠিন, আপনাদের সহজ জিনিস মাথায় আসবে। আমরা প্রথম দিকে বলছিলাম যে টেম্পোরারি ট্র্যাকিং এবং এই যে অবজেক্ট স্ন্যাপের এক্সটেনশন, এই দুটো খুব পাওয়ারফুল জিনিস। দেখেন আমি যখন মাউস এখানে আনছি, মাউস এখানে আনছি না, এখানে আনলে আমার মাউস এখানে আনার পরে একটা লাইন আসতেছে, গ্রিন লাইন, তাই না? আসতেছে না? এটা কেন আসতেছে? এক্সটেনশন লাইন, এক্সটেনশন লাইন, কি লাইন? এক্সটেনশন লাইন। এই যে এই পয়েন্ট থেকে এটাকে এখান থেকে এক্সটেন্ড, আমি যদি এখানে 18 দিয়ে এখান থেকে 18 ইঞ্চি দূরে বসে যাবে, এটাকে বলে এক্সটেনশন লাইন। আর আমি যদি উপরে নিয়ে যাই, যে পয়েন্ট থেকে উপরে নিয়ে যাই, এখন কি আসছে, এখন একটা গ্রিন লাইন আসছে না? এই গ্রিন লাইনটা কি? এটা এক্সটেনশন না, এটা যখন একদম উপর থেকে নিচে অথবা এখান থেকে এদিকে আসবে, এটা হচ্ছে কি অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। দুই কেস। দেন অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এবং এক্সটেনশনের মধ্যে পার্থক্য হচ্ছে, খুব সিম্পলি বুঝাই আমি এখানে, দেখেন এই জায়গায় আসলাম, এখান থেকে মাউস এদিকে আনছি, এটা কি আসতেছে, ওই পয়েন্ট থেকে যেখানে আসছে মাউসটা, ওই গ্রিন লাইনটা ওই পর্যন্ত আসতেছে, তাই না? এটাকে বলে কি? এটা বলে এক্সটেনশন। এই যে এক্সটেনশন লেখাটা পাশে আসছে, তাই না? তার মানে কি এই যে লাইনটা এখানে আসছে, শেষ হয়েছে, ওখান থেকে আমি এটাকে এক্সটেন্ড করতেছি, বর্ধিত করতেছি, ঠিক আছে? এটাকে বলে এক্সটেনশন। কোন একটা অবজেক্টের সোজাসুজি তখন এটাকে এক্সটেনশন আসে। আমি যদি এটাকে এই বরাবর আসি, এখানে 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 এখন যে লাইনটা আসছে প্রত্যেকে আসছে, একদম প্রত্যেকে নিচ পর্যন্ত আসছে, এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং লাইন। অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং লাইন কি হয়, কোন একটা পয়েন্টের সাপেক্ষে ওইদিকে হরিজন্টাল এবং ভার্টিক্যালি কি করে, ট্র্যাক করে। দুইটা কিন্তু সেম কাজ করবে। আপনি এক্সটেনশনে থাকা অবস্থায়ও যদি 18 প্রেস করেন সে ওইদিকে যাবে, আপনি অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং থাকলেও 18 দিলে সে ওইদিকে মুভ করে। দুইটা কাজ কি এক, মানে সে এক্সটেনশনটা হচ্ছে কোন একটা বিন্দু থেকে এক্সটেনশন দেখায়, আর একটা ট্র্যাকিংটা হচ্ছে ওই বিন্দুর সাপেক্ষে কি ট্র্যাক করে। তাহলে এখানে যেটা যেমন আমি এই পয়েন্টে আসতেছি, এই পয়েন্টে যখন এদিকে আসতেছে এক্সটেনশন আসতেছে, কিন্তু এই পয়েন্ট থেকে যখন উপরে আসতেছি অথবা নিচে আসতেছি, তখন এই দেখেন এই যে পয়েন্ট থেকে যখন নিচে আসতেছি, যে লাইনটা আসতেছে, তাই না, এক্সটেনশন আসতেছে। আমি যখন এই পয়েন্ট থেকে উপরের দিকে যাচ্ছি, তখন কি এক্সটেনশন আসতেছে? তখন এক্সটেনশন আসতেছে না। কেন এক্সটেনশন আসতেছে না বলেন তো? না, ওই এখানে তো আমার কোনো লাইনই নাই। এক্সটেনশন মানে কি বলছে, এই যে আমার লাইন আছে, লাইনের থেকে বর্ধিত দেখাচ্ছে। তাহলে এই পয়েন্ট থেকে কি আমার, এই পয়েন্ট থেকে কি আমার কোনো লাইন শেষ হয়েছে ওইদিকে? ওখান থেকে লাইনটা শুরু হয়েছে মাত্র। আমি এইদিকে যখন আসতেছি তখন এক্সটেনশন দেখাচ্ছে। কেন?
কারণ এই লাইনের এক্সটেনশন এদিকে, কিন্তু এখানে এখানে লাইনটা তো জাস্ট শুরু, তাহলে ওইদিকে ওই পয়েন্টের ওখানে কোনো লাইন শেষ হয় নাই, তাহলে এক্সটেনশনের কোনো অপশন আসতেছে না, সেজন্য তখন কি দেখাচ্ছে এটা ওই পয়েন্টের সাপেক্ষে ট্র্যাকিং দেখাচ্ছে। তাহলে ট্র্যাকিং দেখার এক্সটেনশন দেখার কোনো ইস্যু না। আপনি যদি আমি ট্র্যাকিং এখান থেকে আমি এক্সটেনশনও করি, কপি, এখান থেকে আমি যদি এই যে এইটার সাপেক্ষে যদি এদিকে 18 লিখে এন্টার করি, তাও কি হবে, সে ওই পয়েন্ট থেকে 18 দূরে বসবে। আমি যদি এই পয়েন্ট থেকে উপরের দিকে আনি, এই যে এই পয়েন্ট থেকে উপরের দিকে আনি, তখন এই যে এখন আসছে কি, এখন এক্সটেনশন আসছে, এখন কি ট্র্যাকিং লাইন আসছে, এক্সটেনশন লেখা আসছে আসছে নাই। তখনও যদি আমি 18 লিখি, তখনও সে কি ওই পয়েন্ট থেকে 18 দূরে এটা বসাবে। বুঝতে পারছি? তো এক্সটেনশন কখন আসবে আপনার হচ্ছে, আমার মনে হয় ট্র্যাকিং লাইন আসতেছে না, সমস্যা না। আপনার এক্সটেনশন কখন শো করবে, যখন আপনি কোন একটা অবজেক্টে শেষ বিন্দু থেকে কি করবেন, ডানে বামে আসবেন অথবা সোজাসুজি যাবেন, এটা কোনো ফ্যাক্ট না। বুঝতে পারছি? এক্সটেনশন মানে হচ্ছে একটা বিন্দু, একটা অবজেক্ট শেষ হয়েছে অথবা একটা লাইন শেষ হয়েছে, তার এক্সটেনশন বর্ধিতকরণ। আর ট্র্যাকিংটাকে, ট্র্যাকিংটা যে কোনো পয়েন্টকে সে ট্র্যাক করবে, এখানে লাইন হইতে হবে নেসেসারি না, কিন্তু ট্র্যাকিং করে হরিজন্টাল এবং অলওয়েজ ভার্টিক্যালি ট্র্যাকিং করবে, অলওয়েজ কি। দেখেন আমি এটাকে একটু বুঝাই যাই, তাহলে আমরা অলরেডি ওখানে বসাতে পারবো। আমি আজকে ক্লাসটা শেষ করতেছি এই জিনিসটা দিয়ে, ঠিক আছে? এখানে একটা লাইন টানলাম, এই যে এখন যেটা আসতেছে এটা কি আসতেছে, হ্যাঁ এই যে এটা না, এই যে গ্রিন লাইন, এটা এক্সটেনশন লাইন না ট্র্যাকিং লাইন? হ্যাঁ, আবার কোন দিক থেকে দেখেন, আমার লাইন হচ্ছে একটা, ঠিক আছে? আমি এখন লাইন কমান্ডে ঢুকলাম, ঠিক আছে? এই যে মিড পয়েন্টে আসলাম, মিড পয়েন্ট আসার পর মাউস উপর আনছি, এখন লাইনটা আসছে, এটা কি লাইন? ট্র্যাকিং, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। অবজেক্ট স্ন্যাপ মানে কি, মিড পয়েন্টকে স্ন্যাপ করছে, এরপর আমি উপরে নিয়ে গেছি, এই জন্য পুরো লাইনটা কি একদম উপর থেকে নিচে পর্যন্ত আসছে না, এটা হচ্ছে ট্র্যাকিং লাইন, ওই পয়েন্ট থেকে ট্র্যাক করতেছে, এটা এক্সটেনশন লাইন না, ঠিক আছে? এখন এক্সটেনশন কোনটা, এই যে আমি এখানে আসছি মাউস, এখানে এনে এই যে মাউস আনছি এখানে, এখন কি আসছে, এখন আমার কি আসছে বলেন তো, আমি একটু দেখেন এক্সটেনশন আর ট্র্যাকিং এর মধ্যে পার্থক্য বুঝবেন। এই যে এখন দেখেন লাইনটা কতটুকু আসছে, ওই বিন্দু থেকে ওই বিন্দু যেখানে লাইনটা শেষ হয়েছে ওখান থেকে বর্ধিত করছে, এটা হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? এক্সটেনশন বুঝছেন? এক্সটেনশন কাজ করবে লাইন যেখানে শেষ হবে সেখান থেকে যদি সোজা আপনি সোজা ওটা সোজা যান, তখন এক্সটেনশন শো করবে, তাহলে এখানে ফ্যাক্ট না। এখন আমি যদি মিড পয়েন্টের সাপেক্ষে আসি, মিড পয়েন্টে আসলাম, দেখেন এখানে ট্র্যাক করছে এটাকে, এখান থেকে ডানে আসছে, এখন কি এক্সটেনশন আসছে, এখন কি আসছে, কারণ ওই মিড পয়েন্টে তো অবজেক্টের শেষ হয় নাই, কিন্তু যে গ্রিন লাইনটা করতে গিয়ে একদম হরিজন্টালি এই পাশ থেকে পাশে আসছে, তার মানে এটা ঠিক লাইন, ট্র্যাকিং লাইন, ঠিক আছে? হ্যাঁ, এখন আমি উপরে নিচে নিচ্ছি, উপরে নিচে নিচ্ছি, এই যে এখান থেকে উপরে, তাও কি, তার দিকে এক্সটেনশন করার অপশনই নাই, ঠিক আছে? এখন আমি আরেকটা লাইন আঁকি, একটু কোনাকুনি আঁকলাম, লাইনটা কি আছে, কোনাকুনি আছে। এখন আমি একটা কমান্ডে ঢুকলাম, এই পয়েন্ট থেকে উপরের দিকে নিচের দিকে আসতেছি, এখন কি লাইন আসতেছে, এটা ট্র্যাকিং করতেছে, তাই না? আর ট্র্যাকিং লাইন অলওয়েজ কোন একটা বিন্দুতে ভার্টিক্যালি, আমি যদি এখন এদিকে আসি, তাও কি লাইন, ট্র্যাকিং লাইন। দেখেন এই পাশ থেকে ওই পাশে আসছে, তাই না? হরিজন্টাল এবং ভার্টিক্যালি কি করতেছে, ট্র্যাকিং করতেছে। এখন আমি মাউস যদি এটার থেকে একটু কোনা করে, যে দেখেন এটাকে কোনা করে নিচ্ছি, এখন কি এটা এক্সটেনশন, এই কোনাকুনি ডিরেকশনে কোনো ট্র্যাকিং লাইন আসবে না, এটা হচ্ছে কি ওই লাইন যেদিকে গেছে ওইটা শেষ হয়েছে ওখান থেকে বর্ধিত করতেছে, ক্লিয়ার? এই জায়গায় আপনি স্পেসিফিক্যালি বুঝতে পারবেন। যেমন এখান থেকে আমি নিচের দিকে কখনো কি এক্সটেনশন আসবে, হ্যাঁ আসবে না, কারণ ওই বরাবর তো কোনো লাইনের এন্ডিং নাই, ওই পয়েন্ট থেকে ট্র্যাক করতে পারবে, কিন্তু এই পয়েন্ট থেকে কোনাকুনি ট্র্যাক করতে পারবে না, কিন্তু কি করতে পারবে, এক্সটেন্ড করতে পারবে। ট্র্যাকিং অলওয়েজ কি করবে, ট্র্যাকিং লাইন অলওয়েজ হরিজন্টালি এবং ভার্টিক্যালি আসতেছে, তাই না? এক্সটেনশন বলতে আমরা এখানে বুঝছি কি, কোন একটা বিন্দু, কোন একটা লাইন আছে, কোন একটা অবজেক্ট এসেছে, ওটা বরাবর বর্ধিত করা, এটাকে কি বলে, এক্সটেনশন বলতেছে, ঠিক আছে? তো এখানে এই বরাবর আমি বলছি কি, এই বরাবর এক্সটেনশন দেখাবে, এই বরাবর তার ট্র্যাকিং লাইন দেখাবে না, ট্র্যাকিং লাইন অলওয়েজ দেখাবে হরিজন্টাল এবং ভার্টিক্যালি। তখন আপনাকে এই দুইটা জিনিস দিয়ে অনেক কাজ ইজি করতে পারবেন, এটা বুঝাচ্ছি। তো ট্র্যাকিং আপনি চাচ্ছি আমি কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে, এই বিন্দু থেকে এদিকে 18 ফিট দূরে কলামটা বসাবো,
ঠিক আছে, এই বিন্দু থেকে কত ফিট দূরে? 18। তখন আমরা এই যে এক্সচেঞ্জ ট্র্যাকিং কে কাজে লাগাতে পারি, এটাই বলছি। সি ও কপি করলাম, এই পয়েন্ট ধরলাম। আমার যদি এটা অফ থাকে, এই যে অবজেক্ট সেট ট্র্যাকিং অফ থাকে, এখন আমি যদি এখানে মাউস আনি, এখানে গেলে কি আমার ট্র্যাকিং লাইন আসতেছে? হ্যাঁ, আপনি চাইলেও এখানে বসাতে, আপনি 18 দেন 20 দেন, কোনো কাজ লাভ হবে না। আপনাকে আগে কি করতে হবে? অবজেক্ট ট্র্যাকিং অন করতে হবে, তারপর এই পয়েন্ট আসতে হবে, তারপর মাউস আনলে কি ট্র্যাকিং লাইন আসবে, তখন 18 দিতে পারবেন। তার মানে ওই পয়েন্ট থেকে কি আপনি ইজিলি ট্র্যাক করে বসাতে পারবেন। ওকে, এখন আমাকে যদি বলে এটাকে কি করো, এটাকে বসাও যে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে সোজা এদিকে 18 ইঞ্চি দূরে, তখন আমরা কি করব? এই পয়েন্ট থেকে আসলাম, এই যে এক্সটেনশন আসলাম, তারপরে 18 দিব। ঠিক আছে, খুব ইজিলি আমরা ট্র্যাকিং এবং এক্সটেনশন দুটাকে কাজে, আমরা দুইটা অন থাকলে কোনো কি নেই, সমস্যা নেই, তাই না? আমার অবজেক্ট স্টেপে এক্সটেনশন অন আছে, অবজেক্ট স্টেপে মানে ট্র্যাকিং লাইন আছে, অন আছে। এখন এক্সটেনশন যদি কোন একটা লাইন বড় এক্সটেনশন হয়, সেখানে অবজেক্ট স্টেপ না আসলে সমস্যা নেই, মানে অবজেক্ট স্টেপ ট্র্যাকিং দরকার পড়বে না আর কি। তাহলে বসাতে পারবেন না কিভাবে করে করে, যেখানে যেখানে কলাম বসানো দরকার সেখানে সেখানে কলাম প্লেস করবেন আপনাদেরকে। হ্যাঁ,